এতটা বাজে একটা স্মেল আমার হঠাৎ নাকে আসে। গ্রিক গডেস ডায়না থেকে ডায়ান কথাটা ইন্ডিয়াতে এসেছে। একটা বডি থেকে এরকম দুটো স্পিরিট একসঙ্গে থাকতে পারে না, এইটাই হচ্ছে ব্যাপার। আমরা বলি না যে ভর হয়েছে, পজেসড হয়েছে। তো আমরা অনেকে ভাবি যে স্পিরিটটা হয়তো আমার মধ্যে ঢুকে গেছে, ঢুকে না। ওরা তোমার সাথে ল্যাচ করে কোথাও থেকে আসে। আমরা যখন কোনো ইনভেস্টিগেশনে যাই কিছু জিনিস ফলো করতে হয়। প্রথমে ব্ল্যাক জামা পরতে হয়। এটা কেন? কারণ ব্ল্যাক হচ্ছে প্রোটেকশনের কালার। চট করে কোনো স্পিরিট তোমায় অ্যাটাক করতে পারবে না। এবার ধরো তুমি কোনো হন্টেড জায়গায় যখন এন্ট্রি করছো, তার একটা নির্দিষ্ট টেকনিক আছে। নাকের একটা পার্টকে তুমি অফ করে অন্য আর একটা পা তুমি দিয়ে ঢুকলে তাতে স্পিরিটটা তোমাকে ডেড ভাববে। নমস্কার, নাদ দা কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমি বেসিক্যালি যার সঙ্গে বসে রয়েছে এই মুহূর্তে স্টুডিওতে, আপনারা অনেকে হয়তো ওনাকে চেনেন, ওনার অন্যান্য পডকাস্টও দেখেছেন, কিন্তু আজকে নাদ দা কসমিক সাউন্ডে আমি বেসিক্যালি বসেছি স্পিরিট নিয়ে একটু গল্প শোনার জন্য। আপনারা আশা করি গেস অলরেডি করতে পেরেছেন। আমার সঙ্গে রয়েছেন রূপম দা। রূপম দা, তোমাকে অনেক অনেক স্বাগত। কেমন আছো? কেমন লাগছে? ভীষণ ভালো আছি, খুব ভালো লাগছে। তোমার সাথে প্রথম আমি পডকাস্ট শুট করছি, খুব ভালো। তোমার সঙ্গে মানে কথা বলতে বসলে পরে আমি যতদূর তোমার পডকাস্ট গুলো দেখেছি, তোমার কথা শুনেছি, স্পিরিট নিয়ে তুমি বরাবরই আলোচনা করেছো এবং প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে তোমার পরিচিতি রয়েছে। তুমি আমাকে যদি একটু স্পিরিট নিয়ে কিছু গল্প শোনাও, কাজ করার অভিজ্ঞতা বলো, এবং তারপর আস্তে আস্তে আমরা ঢুকবো বিষয়গুলোর সামনে। দেখো, স্পিরিট নিয়ে কাজ করার অভিজ্ঞতা বিভিন্ন রকম, কখনো ভালো কখনো খারাপ। মানে আমার একটা টিম আছে, দ্য ডার্ক ডিমেনশন বলে। আমরা যখন কোনো ইনভেস্টিগেশনে যাই কিছু জিনিস ফলো করতে হয়। আচ্ছা, লাইক ধরো আমরা ইনভেস্টিগেশনে যাচ্ছি, তো প্রথমে ব্ল্যাক জামা পরতে হয়, মানে ব্ল্যাক কালারের জামা। এটা কেন? কারণ ব্ল্যাক হচ্ছে প্রোটেকশনের কালার। চট করে কোনো স্পিরিট তোমায় অ্যাটাক করতে পারবে না। তাই? হ্যাঁ। এবার ধরো তুমি কোনো হন্টেড জায়গায় যখন এন্ট্রি করছো, তার একটা নির্দিষ্ট টেকনিক আছে। আচ্ছা, একটা নাকের একটা পার্টকে তুমি অফ করে অন্য আর একটা পা তুমি দিয়ে ঢুকলে তাতে স্পিরিটটা তোমাকে ডেড ভাববে। ওকে। ওরা বুঝতে পারবে না যে তুমি বেঁচে আছো না কি, তো চট করে অ্যাটাক করবে না। ফিরে এসে কিছু প্রিকশন নিতে হয়। আচ্ছা, ক্লেনজিং আছে কিছু। তো এরকম বিভিন্ন জায়গায় আমি গেছি। একটা বাড়িতে গেছিলাম যেখানে একটা পার্টিকুলার ওনার জিনিস, মানে হন্টেড অবজেক্ট, কিছু পুতুলের কালেকশন ছিল ওনার, পোর্সেলিনের। পোর্সেলিন মানে যে কোনো তোমার পোর্সেলিন বলো বা মিরে মানে কাচের জিনিস বলো, যদি ক্র্যাক হয়ে যায় সেটা কিন্তু ফেলে দিতে হয়। হ্যাঁ। না হলে মানে আমাদের আশেপাশে যে ওয়াকিং স্পিরিটরা থাকে, আমাদের চারদিকে স্পিরিট রয়েছে অলওয়েজ, তো তারা ওখানে ঢুকে থাকতে শুরু করে। তো এইরকমই আমি একটা বাড়িতে গেছিলাম যেখানে মানে যার বাড়ি আর কি, তিনি আমার খুব পরিচিত একজন, তারই আর কি রিলেটিভ। তার বাড়িতে এটা নিউ টাউনের দিকে। তো তার বাড়িতে মানে ভীষণভাবে হন্টিং হচ্ছিল। মানে রাত্রিবেলা করে একটা পার্টিকুলার টাইমে বাথরুম থেকে কিছু একটা আসতো। ওকে। এবং সেটা ওই ভদ্রমহিলা মানে রাত্রিবেলা ওনার ঘুম ভেঙে যেত ওই টাইমে, এবং উনি দেখতে পেত কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, যেটার হাত পা বেশ লম্বা এবং ব্ল্যাক কালারের কিছু, কিন্তু প্রপার উনি মানে প্রপার কিছু দেখতে পেত না, যে একদম মুখ বা হাত পা এরম রয়েছে। একটা সিলোবেট দেখতো, একটা অবয়ব দেখতো। এবং মানে উনি খুব দীর্ঘদিন ধরে না ডিপ্রেশনে চলে যাচ্ছিল, সুইসাইডাল হয়ে গেছিল, এবং বাড়িতে এবং ওই ওয়াশরুমে ঢুকে উনি কান্নাকাটি করতো, সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করেছিল। ওখানে একটা স্পিরিট থাকতো। স্পিরিট ওই বাড়ির পিছন দিকে একটা জঙ্গল মতো ছিল, ওখান থেকে ওটা আসতো। এবং আমি যখন ওনার বাড়িতে গেছিলাম, তো আমাদের বিভিন্ন মেশিনপত্র দিয়ে টেস্ট করতে হয়। তাছাড়াও যেহেতু আমি সাইকিক হিলার, আমি কোনো বাড়িতে গেলে আমি বুঝতে পারি কোন রুমটাতে প্রবলেম আছে। সেটা আমাকে কোনো অবজেক্ট দিয়ে বুঝতে হয় না, আমি অটোমেটিক ফিল করতে পারি যে হ্যাঁ এখানে রয়েছে। সেম ওয়েতে ওনার বাড়িতে যখন গেছিলাম, তো যে রুমটাতে ওই পুতুলগুলো রয়েছে এবং ওই ওয়াশরুমটা, ওই দুটোই কিন্তু আমার বেশ ক্রিপি লেগেছে। এবং আমাকে কিন্তু উনি রুমের কথাটা বলেনি, বাথরুমটা আমি জানতাম। তো রুমে যখন আমি ঢুকলাম, ও মাই গুডনেস, মানে এতটা বাজে একটা স্মেল আমার হঠাৎ নাকে আসে। যেটা হয় মানে নেগেটিভ স্পিরিটটা যদি থাকে কোথাও, ওরা বিভিন্ন রকম সাইন দেয়। নয় তোমায় স্ক্র্যাচ করবে, নয় নকিং সাউন্ড করবে, বা ওই স্মেলটা একটা বেরোবে। তো ওটা পেয়েছি, এবং আমার খুব মানে একটা পার্টিকুলার কর্নারে গিয়ে খুব গুজবাম্পস আসছিল, মানে লোম একদম খাড়া হয়ে উঠছিল। তো তারপর যখন আমি ডিটেক্ট করলাম, দেখলাম পুরো ওই পোর্সেলিনের মূর্তিগুলোতে ইএমএফ মিটারের হাই রেট। ইএমএফ মিটার অলওয়েজ ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করে, তো ওইখানে কেন থাকবে? তাছাড়াও তোমার আমি দেখলাম যে ওই মূর্তিগুলোর কয়েকটা মূর্তি মানে সবই পোর্সেলিনের কালেকশন, এবং তার টিনটিন
আমরা পড়েছি টিনটিন, হ্যাঁ। টিনটিনের কালেকশন, এবং তার কয়েকটা মূর্তির গলাটা ক্র্যাক। আচ্ছা। তো ট্রাস্ট মি, আমি যখন সাইকোমেট্রি করলাম, সাইকোমেট্রি একটা টেকনিক হয় যেটাতে তুমি হাত দিয়ে এনার্জি ফিল করতে পারবে যে Right, তোমার হাতে right. টিংলিং এফেক্ট আসছে কিনা। হুম হুম পুরো ওয়ার্ম ওই জায়গাটা, পার্টিকুলার ওই জায়গাটা পুরো গরম। হুম তো ওনাকে আমি সেটা বললাম যে আপনি ইমিডিয়েট এটাকে বাইরে ফেলে দিন হুম বা কোথাও জলে ফেলে দিন, কারণ এটা কিন্তু হন্টেড হয়ে গেছে। এরকম সেম আমার একটা ফ্রেন্ডের, ও একটা ছোট মূর্তি কিনেছিল এবং ও ওটা পড়ার টেবিলের পাশে রাখতো। ওটা সামহাও একদিন এসে দেখছে যে ওটা পড়ে এই হাতের একটা অংশ ভেঙে গেছে। আচ্ছা। তো জোড়া টোড়া লাগিয়ে রেখেছে। তারপর থেকেই বলতো, এটা নর্মাল একটা মানে কাপেল মূর্তি, ওটা বলতো যে মূর্তিটার দিকে তাকালে আমার ভয় করতো। এটা তো অসম্ভব, মানে একটা নর্মাল মূর্তিকে দেখলে কেন ভয় লাগে? হুম হুম তো হুম। ও ওটাকে ওর ডেস্কে ঢুকিয়ে রাখে, আচ্ছা। পড়ার টেবিলের নিচে ডেস্ক ছিল, ওখানে ঢুকিয়ে রোজ রাতে ওটা থেকে নকিং সাউন্ড আসতো। এবং ও যখন ওটা আমাকে দিল, ট্রাস্ট মি, ওটার ওজন মনে হচ্ছে প্রায় 50 কেজি, এত ওয়েট। আচ্ছা। মানে আমি এটা অ্যাপ্রক্স বললাম, মানে বুঝতে বেশ পেরেছি। ভারী, বেশ ভারী, মানে ওটা তোলা রীতিমতো যাচ্ছে না। তো এবং ওটার কালারও চেঞ্জ হয়ে গেছে। তো ওকে বললাম যে তুমি ইমিডিয়েট জলে ফেলো, তারপর কিছু ক্লেন্সিং টেকনিক থাকে সেগুলো করলে ঠিক হয়ে যায়। আচ্ছা, আমি যদি ধরো তোমাকে এই জায়গাটায় জিজ্ঞেস করি যে স্পিরিটটা এই যে তুমি যেমন তুমি বলে যে অ্যাটাক করে, হ্যাঁ, এবার সেই অ্যাটাকটা আমি কিভাবে বুঝবো যে আমার ভেতরে তো অলরেডি আমার একটা নিজস্ব আত্মার কথা যদি বলি সেটা অলরেডি রয়েছে, তো একটা বডিতে কি এরকম দুটো স্পিরিট একসঙ্গে থাকতে পারে? না, এইটাই হচ্ছে ব্যাপার। আমরা বলি না যে ভর হয়েছে, হ্যাঁ পজেসড হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা অনেকে ভাবি যে স্পিরিটটা হয়তো আমার মধ্যে ঢুকে গেছে। রাইট। ঢোকে না, ওরা তোমার সাথে ল্যাচ করে কোথাও থেকে আসে, ওকে। ক্লিঙ্ক করে চলে আসে কোথাও থেকে। ধরো তুমি এমন জায়গায় গেছো, ওখান থেকে তোমার সঙ্গে চলে এলো, ওটা কিন্তু আসে। এবার তোমার প্রবলেমকেও 10 গুণ বাড়িয়ে দেবে, তোমাকে ইনফ্লুয়েন্স করবে, ওকে। তোমার বাড়িতে থেকেই তোমাকে ইনফ্লুয়েন্স করবে, তোমার মধ্যে কিন্তু ঢুকবে না। আচ্ছা। মানে এই যে অ্যাবনর্মালিটি গুলো আমরা দেখি, যে হাত পা ছোড়া, হ্যাঁ হ্যাঁ। ওটা ও ইনফ্লুয়েন্স করে। ওকে। এবং এই যে সুইসাইডাল হয়ে যায়, ডিপ্রেশনে, ওরা কিন্তু তখন স্পিরিটের সাথে কানেক্ট একটা হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। বিভিন্ন রকম প্রবলেম শুরু হয়, মানে তোমার মানি ক্রাঞ্চেস থেকে স্টার্ট হবে, এবং তোমার সারাক্ষণ বাড়িতে এলে মনে হবে আমার এনার্জি বেরিয়ে যাচ্ছে, যেন রাইট রাইট, ডাউন অনেক সময় লাগে, ভীষণ drained ড্রেইন হয়ে যাচ্ছে এনার্জি সেটা। কারণ স্পিরিটরা কিন্তু এনার্জি খায়, ফিড হুম, করে, ওরা আমাদের এনার্জিটাকেই ফিড করছে। ওকে। আমরা যেমন খাবার খাচ্ছি, ওরা তো সেগুলো খেতে পারবে না, ওরা আমাদের এনার্জিকেই ফিড করে বেঁচে থাকে, প্যারাসাইটের মতো। তো দ্যাটস ওয়াই। এবং আমাদের দেখো বডি আছে, হুম তো আমরা একটা লেভেল অব্দি সবকিছু ফিল করতে পারি বা দেখতে পারি, হুম, ওদের তো বডি নেই। হুম। ওরা সমস্ত উপরে, বিয়ন্ড অফ দ্যাট, হুম। গিয়ে আমাদের সমস্ত প্রবলেম বা যা কিছু ওদের কাছে ক্লিয়ার, ওরা সেটাকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে, নেগেটিভ যদি কোনো স্পিরিট। ওকে। তো তুমি কি সচরাচর ধরো একটা মানুষকে দেখে আমি কিভাবে বুঝবো যে ও কোনোভাবে সামহাও প্রসেসড হয়েছে কিনা, বা কি ধরনের অ্যাক্টিভিটি বেসিক্যালি হয়? অ্যাক্টিভিটি বলতে গেলে এখানে অনেক কিছু হয়, মানে অনেক স্পিরিট ট্রিকি হয়, ওরা কিন্তু চট করে অ্যাক্টিভিটি করে না। আচ্ছা। একটা কেসে হয়েছিল, একটা হিলিং টেকনিকে, মানে এরকম তার মা অ্যাবনর্মাল বিহেভ করতো। তো ও ভেবেছিল মানসিক কোনো সমস্যা আছে। এখানেও একটা বলে রাখি, পজেশন আর সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স। বেশিরভাগই কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে আচ্ছা। পজেশনের থেকে। তার মা অ্যাবনর্মাল বিহেভ করতো, তো তাকে যখন মানে ওরা ভাবতো যে মানসিক কোনো সমস্যা, মেন্টাল কোনো ইস্যু। তো ওনাকে যখন হিলিং করা শুরু হলো, একটা টেকনিক ছিল, সেটা করার পরে উনি তখন বলছে যে আমাকে যতই তোরা ক্লেন্স করার চেষ্টা কর, আমি কিন্তু ওর বডি থেকে যাবো না। আচ্ছা। এটা কোনো মানসিক রোগী বলতে পারে যাবো না বা কিছু, তখন বুঝলো যে ও পজেস। এছাড়া কিন্তু পজেশনের তুমি অ্যাজ সাচ বুঝবে না যে ও পজেস বা কিছু, হয়তো তোমার সঙ্গে ভালোই বিহেভ করছে, কিন্তু একটা টাইমে গিয়ে তার ওই সমস্যাটা বা প্রবলেমটা স্টার্ট হচ্ছে, বা যখন স্পিরিটটা আসছে ওকে ইনফ্লুয়েন্স করছে, তখনও সমস্যাগুলো বেশি করে ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এমন কি হতে পারে মানে ধরো উনি ওই ভদ্রমহিলার সঙ্গে ছিলেন, হুম। এবার ঘরের মধ্যে বাকি অন্যান্য লোকজনরা রয়েছে, তাদের উপরে কেন সেটা হাবি হতে পারে না? এখানে দেখো, পার্টিকুলার কাউকে পজেস্ট করে অনেক কারণে। এক তো হয়তো ধরো তোমার সাথে তার কোনো কানেকশন পাস্ট লাইফে ছিল, সেটা হতে পারে। ওকে। এছাড়া তোমার অরা, হুম। অরা চক্র খুব ইমব্যালেন্স, উইক। অরা যদি উইক থাকে, আমাদের শরীরের বাইরে একটা এনার্জি বডি হুম, থাকে, হুম। এটাকে অরা বলে। আমরা ভগবানের ফটোয় দেখতে পাই লাইট বেরোচ্ছে, এটা Right. প্রত্যেকের মধ্যে থাকে, ওটাই অরা। ওটা যদি ডাউন থাকে বা এফেক্টেড থাকে, হুম। ইজিলি কিন্তু স্পিরিট তোমাকে মানে পজেস্ট করতে পারে। আচ্ছা। দেখবে চট করে যাদের অরা খুব উইক, মানে এরকম বহু মানুষ আছে যারা খুব ইজিলি অসুস্থ হতে থাকে বারবার রিপিটেডলি, তার মানে তাদের অরা উইক। এবং ওই সমস্ত মানুষকে তুমি যদি প্রপারলি কথা বলো, দেখতে পাবে ও সামহাও কোনো না কোনো টাইমে পজেস্ট হয়েছিল। ওকে। এইরকমই, মানে এইরকম পার্টিকুলার একজনকে বা মানে এরকমও হয়েছে যে একই বাড়িতে 3 জন পজেস। আচ্ছা, এই যে ধরো যখন প্রসেসিং এর ব্যাপারটা হচ্ছে তখন
তোমরা ক্লিনজিং করছো বা হিলিং করছো, হুম। ক্লিনজিং এর প্রসেস গুলো কি কি রয়েছে? অনেক টেকনিক আছে ক্লেনজিং এ। দেখো, কিছু সাউন্ড ট্র্যাক আছে, আচ্ছা চালাতে হয় যাতে ওর মানে ওই স্পিরিটটা ক্লেনজিং হয়। এরকম কিছু ট্র্যাকস আছে, সেগুলো যদি তুমি বারবার করে রিপিটেডলি ওদের সামনে চালাও, হুম। ওর মানে তোমার ও মানে বেরিয়ে যেতে বাধ্য হবে। আচ্ছা মানে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। মানে এরকম কিছু ট্র্যাক আছে যেটা চালালে বাড়িকে শিল্ড করে এবং সেই মানুষটাকে শিল্ড ক্রিয়েট করে। আচ্ছা আমি একটা কেসে গেছিলাম, সেখানে তোমার ছেলেটা পজেস ছিল, বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ারে পড়ে। ওকে যখন আমি ওই ট্র্যাকটা চালিয়েছি ওর সামনে বারবার করে, ও ঢালে ঢালে বমি করলো, পরে একদম ঘুমিয়ে পড়লো, ওকে ব্যাপারটা বেরিয়ে গেল। তো এইরকম একটা হয়। একটা হয় হচ্ছে তোমার কিছু হিলিং টেকনিক আছে, সেটা দিয়ে ক্লেনজিং করতে হয়। কিছু ধূপকাঠি আছে, হিলিং ধূপকাঠি, আচ্ছা যেটা দিয়ে তোমার, যেটা জ্বালালে ওর মধ্যে থেকে কিছু গ্রিন এনার্জি প্রডিউস হয়, যেটা ক্লেনজিং এ হেল্প করে। সেজ, ড্রাই সেজ লিফ বলে একটা হয় গাছের পাতা, হুম। ওইটা যদি বার্ন করো তাতে হয়। তোমার গার্লিক পাউডারকে যদি তুমি ক্যাম্ফারের সাথে মানে কর্পূরের সঙ্গে জ্বালাও, তাতেও কিন্তু স্পিরিট ক্লেনজিং হয়। এছাড়াও আমি নিজে কিছু অয়েল বানাই, লাইক এক্সট্রসিজম, ওটা যদি জ্বালাও স্পিরিট থাকতে পারে না, ওখানে বেরিয়ে যায়। ওকে, ক্লেনজিং আছে। আমি যদি জিজ্ঞেস করি যে স্পিরিটের মধ্যে কি ভালো খারাপ ব্যাপার কিছু রয়েছে, যে ভালো খারাপ? হ্যাঁ, একদমই রয়েছে। মানে দেখো, ইনহিউম্যান স্পিরিট আলাদা, মানে যারা হয়তো কোনোদিন মানুষই ছিল না। আচ্ছা আর হিউম্যান স্পিরিট আলাদা, যারা মানুষ মরে গিয়ে স্পিরিট হয়েছে, মানে রাইট প্রেত। ভালো খারাপ অনেক রকম হতে পারে। ধরো মানুষটাই বাজে ছিল, ওকে তার স্পিরিটটা নেগেটিভ। হুম এছাড়াও সে মারা গেছে এমন টাইমে সে দোষ পেয়েছে, বা Okay. এমন জনিতে তার ইয়ে হয়েছে আর কি, হুম। সে দোষ পেয়েছে সামহাও, কোনো বা পিশাচ জনি, এরকম অনেক কিছু আছে। তো তার সেক্ষেত্রেও কিন্তু অনেক নেগেটিভ মানে স্পিরিট নেগেটিভ হয়। আচ্ছা মানে আমার সাথে একটা স্পিরিটের এনকাউন্টার হয়েছিল, এবং স্পিরিটটা আমি যখন 7-এ পড়তাম, তখন আমি যখন উইচক্রাফটে আসলাম, সে আবার আমার কাছে ব্যাক করেছিল, আচ্ছা কানেক্ট করেছিল, আচ্ছা এবং সে কিন্তু নেগেটিভ ছিল। তো মানে ও যে নেগেটিভ ছিল সেটা তুমি কিভাবে বুঝতে পেরেছো? প্রথমত তো উনি যখন মারা যায় দোষ পায়, এবং প্রত্যেকে আমার শরিকি বাড়ি ছিল, আমি যখন থাকতাম বেলেঘাটাতে আমার এক বাড়ি ছিল, ওইখানে প্রত্যেকটা ফ্যামিলি ওনার স্বপ্ন দেখে, ইভেন আমরাও দেখেছিলাম। মানে উনি কি তোমার রিলেটিভ ছিল নাকি এমনি সামনে পরিচিত? ভাড়াটে, মানে আচ্ছা আমাদের 8টা ভাড়াটের ফ্যামিলি ছিল, এবং আচ্ছা আচ্ছা। প্রত্যেকের সাথে খুব ভালো বন্ডিং ছিল। তো আহ, উনি যখন মারা যায়, উনি হঠাৎই একদিন স্ট্রোকে মারা যায়, প্রত্যেকে স্বপ্ন দেখে। তো আমাদের সানডে করে আমাদের বাড়িতে মাংস হতো। তো আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম জেঠু জেঠিমার সঙ্গে, তো বড়দি রান্না করতো মাংসটা। তো আচ্ছা আমার জেঠিমা বললো যে ওদের তখন তো উনি মারা গেছেন, ওনার হাজবেন্ড আর ছেলে ছিল, তো আমরা প্রত্যেকে কিছু না কিছু দিয়ে হেল্প করতাম। তো ওনাকে আমার জেঠিমা বলেছে ওদেরকে এক বাটি চিকেন দিস। তো আমার দিদি বলেছে যে না, দরকার নেই, আবার মানে প্রবলেম হবে, উনি পটি করে ফেলতে, তো ওগুলো আমাদের আবার পরিষ্কার করতে হতো, তো দরকার নেই, দিতে হবে না। ওই দিন আমার দিদিকে উনি রাত্রে স্বপ্ন দেয় ওই মহিলা, যে তুই যদি মাংস না দিস, তোর মাংস আমি খাবো। আমরা পরের দিন মাংস আনিয়ে রান্না করে দেওয়া। তারপর পুজো টুজো হলো, সত্যানারায়ণ পুজো, আর কেউ দেখে না। তার প্রায় 10-12 বছরের বেশি হবে আমি যখন উইচক্রাফট নিয়ে কাজ করা শুরু করলাম, উনি আমাকে স্বপ্ন দিচ্ছে যে আমি তোর সাথে দেখা করতে চাই, এবং আরো কিছু লোক আছে যারা মানে তারা স্পিরিট আর কি, দেখা করতে চাই। এবার সেটা বুঝলাম কি করে যে নেগেটিভ। তার গা থেকে আমি যখন স্বপ্নটা দেখছি, গ্রিন কালারের কিছু লিকুইড ফর্ম করতে শুরু করে। তো আমি যখন আমার টিচারকে জিজ্ঞেস করলাম আমি এরকম স্বপ্ন দেখেছি, তার গা থেকে গ্রিন কালার। তো সে বললো যে ক্রিশ্চিয়ানিটিতেও এটা মানে যে গ্রিন কোনো স্পিরিটের গা থেকে যদি গ্রিন আলো বেরোয় বা কোনো লিকুইড বেরোয়, সেটা নেগেটিভ। আচ্ছা দেখবে আমরা মুভিতেও দেখি যে কেউ পোজেসড হয়েছে, সে ভমিট করছে গ্রিন কালারের, হুম 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 হুম। তার মানে সে নেগেটিভ স্পিরিটের দ্বারা পোজেসড হয়েছে। সে তারপর আমার সাথে কানেক্ট করেছিল, তো এরকম মানে এটাতেই বোঝা যায় যে সে নেগেটিভ। স্পিরিটরা বেসিক্যালি চায় কি, মানে ওরা যখন আমার বডিটার কাছে আসছে বা আমার সঙ্গে কিছু একটা ইন্টারেক্ট করার চেষ্টা করছে, আমি এই প্রশ্নটায় ঢুকবো, বাট তোমার সঙ্গে একটা ছোট গল্প তার আগে শেয়ার করতে চাই। হ্যাঁ। সেটা হচ্ছে মানে আমি জাস্ট এখানে গল্পটা বলবো, তার থেকে তোমার কাছে একটা প্রশ্ন অবশ্যই থাকবে। আমার আমি যে ঘরটায় থাকি, বেডরুমের পাশেই আরেকটা ঘর আছে গেস্ট রুম। তো গেস্ট রুমটা বেসিক্যালি আমি আমার কাজের জায়গা করে রেখেছি। আচ্ছা। এবার সেখানে কি হয়েছে, ধরো আমার ফেয়ারওয়েলের টাইমে স্কুল কলেজের কোনো একটা গল্পের কথা বলছি, তো আমার এক ফ্রেন্ড আমাকে একটা তোমার ফটো ফ্রেম গিফট করেছিল। আচ্ছা। এবার যেগুলো হয় না যে বাজার থেকে যে ফটো ফ্রেম গুলো আমরা এনেছি, এগুলোর মধ্যে বাই ডিফল্ট একটা ফটো লাগানো থাকে। তো ওইখানে 3টে মেয়ের ছবি লাগানো ছিল। অফকোর্স ওরা ইন্ডিয়ান নয়, বাইরের কোনো একটা কান্ট্রির, যেরকম এরকম আর কি। আমি ওখানে কখনো আমার ছবিও লাগাইনি, আর ওটা নিয়ে অতটা ভাবিও নি, ওটা ওখানে পড়েছিল বেশ কয়েক মাস। আর ঘরটা আমরা খুব বেশি একটা ব্যবহার করতাম না, ধরো দিনে 2-3 বার গেলাম, কিন্তু সেরকম ভাবে বসা হতো না, জিনিস নিতাম আবার চলে আসতাম, জিনিস নিতাম চলে আসতাম।
এবারে মা একদিন বলছে যে কি ঘরটায় ঢুকতে কেমন একটা ভয় 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 লাগে, কি যেন রয়েছে কি যেন তাই? রয়েছে, মানে এটা feel হতো না? ফিল হতো আর কি। এবং আমারও এটা ফিল হতো, ধরো রাতের বেলা আমি ওয়াশরুমে যাচ্ছি, আমার মনে হতো যেন ওদিক থেকে কে যেন আমায় মানে তাকিয়ে রয়েছে আমার দিকে, আমাকে ডাকছে যাওয়ার জন্য। আমি যেতে ভীষণ ভয় পেতাম। এবারে কি হয়েছে, একদিন তোমার আমার এক বন্ধু এসছে, তো আমরা ওই ঘরটার মধ্যে ঢুকেছি, হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল। তো আমরা না মোম জ্বালিয়েছি, এবং ঘরের চারিদিকে ধরো দরজা জানালা সব বন্ধ, মোমটা মানে এরকম লক লক Flicker করছে আর কি, সেটা এটা করার কথা ছিল না। তো আমরা হঠাৎ করে কি জানি আসলো মাথার মধ্যে, জানি না, আমরা হঠাৎ করে মোমটা নিয়ে সারাক্ষণ ঘুরতে শুরু করলাম নিজের থেকেই, কিন্তু মানে দেখি কোথায় গিয়ে কি হচ্ছে, এই যে বাতাসটা আসছে বা কোথা কোথা থেকে থেকে হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। এই করতে করতে মোমটা ঘোরাতে 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 আমরা ধরো জায়গাটা থেকে একটুখানি পেছনে চলে এসেছি। হঠাৎ করে যে কাচের রুম মানে বাক্সে ঢাকা দেওয়া ছিল ভেতরটা, কাচের দরজাটা হাঁ করে খুলে গেছে। অটোমেটিক। ওটা ম্যাগনেটের লাগানো ছিল, মানে ওটা তুমি চাপ দিলেই ওটা তবে খুলবে, খুলবে, আদারওয়াইজ মানে খুলবে না, ওটা হুট করে খুলে গেছে। আমরা সঙ্গে সঙ্গে পেছনের দিকে তাকালাম, তাকিয়ে যখন মোমবাতিটাকে ওইখানে নিয়ে গেছি, যখন ফটোটার সামনে নিয়ে গেছি, ওরা এরকম ভাবে কাঁপতে শুরু করলো আর কি। তারপর আমার বন্ধুটি বলছে এর মধ্যে কিছু একটা প্রবলেম আছে, একে এক্ষুনি ঘর থেকে বের করে দাও। তো ওই মুহূর্তে ফটোটি ওখানে পুড়িয়ে ফেলা হলো, আর যেই ফটো ফ্রেমটা ছিল ওটা ফেলে দেওয়া হলো পরদিন ডাস্টবিনে। তারপর থেকে ঘরের এনার্জি পুরো চেঞ্জ হয়ে গেল, মানে ঘর পুরো ঠিকঠাক হয়ে গেল। ওটার সাথে কিছু একটা চলে এসেছিল। চলে দেখো এসেছিল। এই ফটো ফ্রেমে কোনো কোথাও ক্র্যাক ছিল বা কিছু ছিল। আমি যদ্দূর পরে তোমার ওই ছবিগুলো দেখে সার্চ করেছিলাম গুগলে, ওই ছবিটির মধ্যে একটি মেয়ে ছিল যেটি জাপানের, এবং জাপানের মানে ও একজন অ্যাক্ট্রেস ছিল, সে এখানে ওখানে সুইসাইড করেছিল। অতটুকু ইনফরমেশন আমি পেয়েছি, এবং তারপর তার আর কি হয়েছে তা আমি জানি না, সে Maybe কারণে তার আমি বললাম। spirit হতে পারে যে ল্যাচ করেছে, যেহেতু ফটোটা রয়েছে তার মধ্যে হতে পারে সেটা। এক্স্যাক্টলি, হয়তো সেটা হতে পারে। এবারে তুমি আমাকে বলো যে এই যে এখানে বসেছিল বা কি, মানে ও কি নতুন বডি পেয়েছে, ওর কি মুক্তি হয়েছে, স্পিরিটরা কি চায়, ওই হিসেবেই প্রশ্নটা তোমার কাছে দেখো, করলাম। মুক্তি পাওয়াটা ডিপেন্ডস, ওটা ডিপেন্ড করে যদি কোনো ভাবে সুইসাইডাল হয়, মুক্তি পেতে খুব চাপ হয়। যদি কেউ না, মানে কোনো স্পিরিচুয়াল কেউ এসে তাকে না রিলিজ করে, তারা একটা আচ্ছা। লুপে আটকে যায়। তারা চায় কি, মানে অ্যাকচুয়ালি তাদের প্রচুর ডিজায়ার্স আছে, রাইট। এরকম হঠাৎ করে মারা গেল বা অপঘাতে। তো তাদের ওই ডিজায়ার গুলো ফুলফিল করার জন্য তারা তো কোনোভাবে কিছু টাচ করতে পারে না, তো একটা তার মিডিয়া দরকার হয় আচ্ছা। যার মধ্যে সে ঢুকে তার ডিজায়ার গুলো ফুলফিল করতে পারবে। ওকে। তো বা কাউকেও এমন যাকে বললে সে ব্যাপারটাকে ক্লিয়ার করতে। করবে। একটা ঘটনা আমি এখানে বলি এই সূত্রে, এরকম একজন হিলার ছিল, হুম হুম। খুব মানে হাই স্পিরিচুয়াল ছিলেন তিনি। তো এবং উনি একটা টেকনিক ফলো করতেন হিলিং এর, এবং সেইটা প্রচার করতে বিভিন্ন জায়গায় যেতেন। এই ওয়েস্ট বেঙ্গলেরই কোনো একটা একটু আউটস্কার্টসে উনি গিয়ে ওটা প্রচার করছেন, এবং হঠাৎই তার মধ্যেখানে একজন বাইক নিয়ে আসলো স্পিডে, বাইকটাকে ফেললো, ফেলে দিয়ে দৌড়ে তার কাছে এসে বলছে যে আমার বডিটা ওইখানে পড়ে রয়েছে, আপনি আমার ওখানে গিয়ে একটু কিছু পুনরুদ্ধার করবেন। আচ্ছা। কেউ একজন ওখান থেকে পাস করছিল হাইওয়ে দিয়ে, ওই স্পিরিটটা তাকে পজেস্ট করে বা আচ্ছা। তার সাথে আসে, ও তাকে ইনফ্লুয়েন্স করে রাদার, এসে ওনাকে ওই হিলারকে বলে যে আমাকে ওখান থেকে আপনি হিল করুন বা আমাকে উদ্ধার মানে মুক্তি দিন বা আমার বাড়ির লোককে জানান। আচ্ছা। এটা কিন্তু খুব একটা প্রমিনেন্ট ঘটনা হয়েছিল এবং এটা আমি শুনেছিলাম। তো এটা বিভিন্ন রকম ওয়েতে চায়, বা এরকমও হয় কোনো স্পিরিট তারা হয়তো মানে আর মুক্তিই চায় না, মানে তারা সেই জায়গাটাতেই থাকতে ভালোবাসে, পছন্দ করে এবং আরো স্পিরিটকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা, তখন এই জায়গাটায় তোমরা কি করো? তখন ওই জায়গাটা আমরা বলি যে নয় ছেড়ে দাও বাড়িটা, নয় ওখানে ডিসপোজ করে দাও, বা ওখানটাতে কোনো কিছু করে বা ক্লেনজিং করে বা কিছু টেকনিক ফলো করে সেটাকে, সেটাতে অনেক সময় লাগে। তো কারণ এই যে স্পিরিট গুলো ধরো একটা জায়গায় এরকম ভাবে আসছে, জমা হচ্ছে, এদের কি কখনো মুক্তি হয় না, নাকি ওরা এরকম ভাবেই থেকে যায় সব সময় ধরে? এরকম ভাবে থেকে যায়, এরকম বহু জায়গা আছে যেখানে ট্র্যাপড হয়ে যায় স্পিরিট, লাইক তোমার ভানগার, এখানে এনার্জি ট্র্যাপড হয়ে যায়, মানে ট্র্যাপড আছে, ওখান থেকে আর বেরোতে পারে না তারা, ওর বাইরে আর যেতে পারে না। যদি এসে কেউ মুক্তি দেয় তাদের আলাদা কথা, আদারওয়াইজ আমি একটা ঘটনা শুনেছিলাম, গরিব নওয়াজ মানে আজমের শরীফে যখন উনি ছিলেন দেহে, উনি ওখানেরই একটা কোনো জায়গাতে যেখানে 1,000 না 11,000 সৈন্যকে মারা হয় এবং তাদের স্পিরিট তখন ট্র্যাপড ছিল, 11,000 স্পিরিট তখন ওখানে গিয়ে উনি তাদেরকে রিলিজ করেন। তা তো বিশাল, মানে 11,000 মানে তো বিশাল। ডেফিনেটলি হ্যাঁ। 11,000 না তো 1,000 এরকম একটা কোনো বুঝতে পেরেছি। ছিল। তো তাদের রিলিজ না করলে তারা সেই লুপে আটকে যায়, এবং অনেক স্পিরিট কি হয়, ধরো কেউ ঝাঁপ দিয়েছে হ্যাঁ। 10 তলা বাড়ি থেকে, তো তারা সেই লুপটাতে আটকে যায়, প্রতি রাতে তারা সেই ছাদে যাবে, আবার লাফ দেবে, আবার যাবে, এইভাবে তারা দেখাতে চায় যে আমাকে এখান থেকে বার করো, আমি এই আচ্ছা। লুপের মধ্যে আটকে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটা তখন বাইরের কারোর সাহায্য নিয়েই সেই কাজটাকে কমপ্লিট করতে লাগে। তো বেসিক্যালি আমি যদি ধরো এবার একটু হিলিং এর
পোর্শনটাই ঢুকি, তাহলে তোমার এই বিষয়টা নিয়ে কখন ইন্টারেস্টেড ছিল যে তুমি এই বিষয়টা নিয়ে কাজ করবে? আমি অনেক ছোটবেলা থেকেই আমার খুব ইন্টারেস্ট ছিল যে কিছু একটা করব যেটার দ্বারা মানুষ সুস্থ হবে। আচ্ছা, ডাক্তারি ওয়েতে নয়, অন্য কোনো প্রসিডিওরে যেখানে ওষুধ বা অন্য থাকবে না। কারণ আমাদের তো হিন্দু শাস্ত্রে এরকম বহু জিনিস আছে এবং আমাদের সাধু সন্ন্যাসীরা এরকম বহু টেকনিক ফলো করতো যার মাধ্যমে আমরা সুস্থ থাকবো, দীর্ঘ Right, জীবন right. লাভ করতাম রাইট। বা ইয়াং থাকতে পারতাম। তো তারপরেই বিভিন্ন ওয়েতে সার্চ করে করে যে না চলো এইগুলো শেখা যায়, রেইকি আছে, প্রাণিক হিলিং আছে, অ্যাঞ্জেল থেরাপি আছে, এবং এগুলো বহু টেকনিক আছে। এবং আমি তো উইচক্রাফটও করি। তো বহু টেকনিক আছে যেখানে যার মাধ্যমে কিন্তু তুমি বিনা ওষুধে তুমি কিন্তু ভালো দীর্ঘ জীবন লাভ করতে পারবে এবং সুস্থ থাকবে রাদার। এই যে উইচক্রাফটের কথাটা বললেন, এটা একটা খুব ফ্যাসিনেটিং টার্ম, বর্তমান সময়ে অনেকে সেটাকে ইউজ করছে। একদম। জিনিসটা কি, বিষয়টা কি? উইচক্রাফট আমরা বাংলাতে যেটা জানি ডাইনি বিদ্যা। ডাইনি বিদ্যা। এবার এটার লোকের খুব ভুল কনসেপশন আছে, মিসকনসেপশন, যে ডাইনি বিদ্যা মানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক। এটা একদমই নয়। মানে আমাকে এরকম অনেক ফোন আসে, আপনি তো ব্ল্যাক ম্যাজিক করেন, উইচক্রাফট করেন, ব্ল্যাক না, উইচক্রাফট কিন্তু ব্ল্যাক ম্যাজিক নয়। উইচক্রাফট কিন্তু একটা হিলিং প্রসেস, একটা ওয়ে অফ লাইফ। মানে তুমি যখন একটা টেকনিক ফলো করছো তোমার লাইফস্টাইল আস্তে আস্তে চেঞ্জ হবে ভালো পজিটিভ ওয়েতে। সেখানে অনেক পুজো পাঠ আছে, অনেক ইজিপশিয়ান দেবদেবীর পুজো আছে, গডেস আইসিস আছে, হেকাটে আছে, লিলিত আছে, অনেক আছে। তোমার মানে হোরাস আছে, তোমার ওসিরিস আছে, অনেক অনেক তোমার গডেস আছে, তাদের পুজো করা, তাদের চ্যান্ট করা, এবং বিভিন্ন টেকনিকে স্পেল কাস্টিং করে লোকের ভালো করা, মানিটারি ইস্যু বলো, হেলথ ইস্যুস বলো, এরকম টেকনিক হয়। এবং এই শত্রু ব্যানিশিং এগুলো করা হয়। ম্যাজিক একটাই, তুমি ভালো দিকে ইউজ করলে হোয়াইট ম্যাজিক, দিকে ইউজ করলে ব্ল্যাক ম্যাজিক। তো এখানে তোমার উইচক্রাফটটা হচ্ছে আমরা মেনলি নেচারকে পুজো করি। আচ্ছা, 5 এলিমেন্টস কে কানেক্ট করে নেচারকে মেনলি পুজো করা হয় এবং একটা ওয়ে অফ লাইফ লিড করা হয়। পুরোটাই উইচক্রাফট মানে একটা জ্ঞান, একটা উইজডম। উইচক্রাফটের আর একটা টার্ম হচ্ছে উইজডম, জ্ঞান। এটা কোনো ওয়েতে নেগেটিভ নয়। আচ্ছা। গ্রিক গডেস ডায়না থেকে ডায়েন কথাটা ইন্ডিয়াতে এসেছে, এবার সেটা অপভ্রংশ হয় নেগেটিভ ওয়েতে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এই ডাইনি, ধরো কোনো মহিলা ওল্ডেন ডেজে তারা এই ধরনের কাজ জানতো, কিছু ম্যাজিক বা কিছু হিলিং টেকনিক। তারা হয়তো উইডো ছিল বা সিঙ্গেল মাদার। তো পুরুষ শাসিত সমাজ, তাকে যদি মানে তার ওই জায়গা জমি পাচ্ছে না, তাকে অন্য কোনো ওয়েতে পাচ্ছে না, চলো একে ডাইনি বলে পুড়িয়ে মেরে দাও, তাহলে তুই জায়গাটা পেয়ে যাবে। এইভাবেই হতো, বা এখন এইভাবেই ওই ডাইনিটাকে একটা অপভ্রংশ করে ওরকম ভাবে ব্যবহার করা হতো। তা আমরা যদি ধরো এখনকার দিনেও, মানে এখন শহরের দিকে হয়তো তুমি সেটা কম শুনতে পারবে, কিন্তু গ্রামে অঞ্চলে এখনো প্রচুর শোনা যায় যে ডাইনি ধরেছে, অমুক ধরেছে, তাকে পুড়িয়ে মেরে দিল, মেরেছে, এরকম আছে। কিন্তু পরে কিন্তু রিসার্চ করলে দেখা যাবে সেই মহিলার কোনো জায়গা আছে বা সম্পত্তি আছে, বা তাকে পেতে চেয়েছে, পাইনি। রিসেন্টলি একটা সিরিজ হলো ডাইনি, তাতেও তাই দেখিয়েছে। আচ্ছা, তুমি এগুলো খুব দেখো? এগুলো তো আমাদের একটু আপডেট থাকতে হবে। আচ্ছা, এবার যদি আমি আর একটু হিলিং এর ব্যাপারগুলোতে ঢুকি, তুমি যেরকম বলছিলে যে অরা ক্লিনিং, এই ব্যাপারটা দিয়ে একটু শুরু করো। দেখো, আমাদের শরীরে 7টা চক্র থাকে, 7 চক্র, এটা আমরা সবাই জানি। চক্রটা হচ্ছে আমাদের এনার্জি ফ্যাক্টরি। আমরা যেমন খাবার খাচ্ছি, এনার্জি পাচ্ছি, চক্র কিন্তু সান, এয়ার, গ্রাউন্ড থেকে এনার্জি নিয়ে আমাদের শরীরে দেয়। চক্র দেখা যায় না, যারা সাধু সন্ত বা ক্লিয়ার ভয়েন্স তারা দেখতে পায়। আচ্ছা, বা আমরা কিছু টেকনিক জানি, সেখানে তোমার চক্র বা অরাকে স্ক্যান করতে পারি। ওকে। চক্রের সঙ্গেই তোমার অর্গানের কানেকশন থাকে। ধরো আমাদের এখানে ক্রাউন চক্র আছে, ক্রাউন চক্র টু মূলা স্পাইনাল কর্ডের নিচে রুট চক্র, ওখান থেকে স্পাইনাল কর্ড অব্দি 7টা চক্র। তো এই ক্রাউন চক্র যদি তোমার ব্লক হয়, বা এখানে থার্ড আই যেটা বলে, থার্ড আই যদি ব্লক হয়, তোমার ব্রেন আর চোখের সমস্যা হবে, ঘুমের প্রবলেম হবে, ডিপ্রেশন হবে, রাগ হবে। তখন ওটাকে ক্লেনজিং করতে হয় যাতে তোমার ওই চক্রটা ব্যালেন্স থাকে। চক্র ব্যালেন্সিং ভীষণভাবে ইম্পর্টেন্ট, আর ওটা একমাত্র মেডিটেশনে হয়, কোনো ক্রিস্টালের দ্বারা হয় না। যেটা লোকে বলে 7 চাকরা, এটা আমি বারবার আমার ক্লায়েন্ট যারা আছে বলে 7 চাকরা একটা ব্রেস্ট, কিচ্ছু হয় না। ওই 7 দিনে 20 মিনিট 21 মিনিটের কুণ্ডলী জাগরণ কি সত্যি পসিবল? এরকম কিছু না, মানে ধরো একটা মেডিটেশন ফলো করতে হয়, সেটা তুমি 10 মিনিট করো বা 20 মিনিট করো, কিন্তু ডেলি করতে হবে, ডেলি প্র্যাকটিস। তাতে কি হবে, তোমার চক্রটা ধীরে ধীরে ওর মধ্যে ইউনিভার্স থেকে এনার্জি ফ্লো হয়, সেইটা আমাদের চক্রতে ক্লেনজিং করে এবং এনার্জাইজিং করতে থাকে। তারপর চক্র গিয়ে তোমার ওটার মানে চক্রের সাইজ 6 ইঞ্চিস, তো ওই সাইজে আসে বা তার থেকে ও হাইলি অ্যাক্টিভেট হয়। মানে তোমার যখনই চক্র ভালো থাকবে, সুস্থ থাকবে তুমি, তখন তোমার চক্রের সাইজ বেড়ে যাবে।
অরা ব্রাইট হয়ে যায়। এই যে অরা, মানে অরা হচ্ছে আমাদের শরীরের বাইরে যে এনার্জি বডি যেটা বলছিলাম, এইটা স্ট্রং থাকলে তুমি চট করে অসুস্থ হবে না বা কোনোভাবে এফেক্ট হবে না বা কারুর দ্বারা ইনফ্লুয়েন্স হবে না। ওকে। তোমার এরকম বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষ খুব ইজিলি অসুস্থ হচ্ছে বারবার করে রিপিটেডলি, কেন? অরা উইক। আচ্ছা, অরা স্ট্রং থাকলে তোমাকে চট করে কেউ কোনোভাবে ম্যানিপুলেট করতে পারবে না। এই অরা স্ট্রং করার ব্যাপারটাতে যদি আসি তাহলে সেটা কিভাবে সম্ভব? এক তো মেডিটেশন, হুম। আর একটা হচ্ছে তুমি যদি রোজ নুন জলে স্নান করো, ওকে। ডেইলি, মানে পুরো পুরো সাবান দিয়ে স্নান করলে হুম। পুরো স্নানের এন্ডে একটা বালতির মধ্যে এক মুঠো নুন ফেলবে, হুম। 1 চামচ বা 1 পিঞ্চে, কোনো এত বড় কিছু হবে বডিতে না। ক্লেন্সিং হয় না। এই যে লোকে বলে না, আমি 1 চামচ নুন দিয়েছি কিছু হচ্ছে না, হবে না। হ্যাঁ। কারণ জলটা নোনতা হতে হবে। এই জন্য বছরে অ্যাটলিস্ট 2 বার সমুদ্রে স্নান করতে বলে, আচ্ছা। মানে হিলিং এ। তো তুমি যদি স্নান করো, মানে চুলে দেবে না, গলা থেকে স্নান করে নিলে পুরো ঢেলে আর মুখে দিলে, তো তোমার তারপর আর ফ্রেশ জল ঢালা যাবে না, গা Okay. মুছে নেন। তো এটা ডেইলি করলে তোমার এই ক্লেন্সিংটা হবে, আচ্ছা। অরা চক্র ক্লেন্সিং হবে। আর ইভেন তোমার অরা যখন ব্রাইট হতে শুরু করবে না, এই আমরা দেখি না যে অনেক সাধুরা এখানে বসে বুঝতে পারে যে কে আসছে, হ্যাঁ। কেন? তার অরা কিন্তু সেই অবধি চলে গেছে, এবং Okay. তখন যখন আরেকজন আসছে, সেই লোকটার অরার সঙ্গে তার অরা ক্ল্যাশ করছে, তখন সে ফিল করছে যে কেউ একজন আসছে। তো এই যে অরার ব্যাপারটায় আসলে যে মেডিটেশনের কথাটা বলছিলে, যে মেডিটেশন হুম। করেও এটাকে ক্লিন হুম। করা যায়, তো হুম। এরকম কোনো মেডিটেশন কি নরমালি ওয়েবসাইট গুলো বা ইউটিউব প্রথমত এগুলোতে ইউটিউব অ্যাভেলেবল? থেকে কোনোভাবেই উচিত নয় করা, কারণ অনেক ভুলভাল জিনিস থাকে ইউটিউবে, হ্যাঁ। সেটা করে কিন্তু অনেক অনেক রকমভাবে ফেসেছে। কুণ্ডলিনী জাগাবে, লোকের হঠাৎ খুব ইচ্ছা হয়েছে কুণ্ডলিনী জাগাবে, এবং মানে কোনো রিজন নেই, আমি ভাবে হচ্ছে আমি বিশাল কিছু ভগবান হয়ে যাবো। হ্যাঁ, 10 মিনিটে তো হ্যাঁ, কুণ্ডলী জাগে। মানে খুব ভুল সেটা। কুণ্ডলিনী জাগে আমাদের পিউবিক এরিয়া থেকে হিট করলে হুম। মূলাধারের কাছে একটা আড়াই প্যাচের এনার্জি থাকে, হুম। যেটা ফেমিনাইন এনার্জি। হুম। সেটা আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করে যখন তুমি ডেইলি মেডিটেশন করবে। রাইট। ওটা ওঠা মানে হচ্ছে তুমি কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট না, তোমার এই তুমি পাওয়ারটা পাবে বা বুঝতে পারবে, তোমার ভিশন আসবে, সাইকিক অ্যাবিলিটি বাড়বে। হুম। ওটা কোথাও গিয়ে যদি আটকে যায়, হুম। মানে তুমি ধরো কারুর গাইডেন্স ছাড়া নিজের মতো করছো, হুম। 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 ফেসে গেলে, ধরো তোমার থার্ড আইতে গিয়ে ফেসে গেল, আমাদের ওটা উদ্দেশ্য হচ্ছে ক্রাউনে বা Crown সহস্রারে চক্র। গিয়ে ওটাকে হিট করানো। হুম। হুম। তো না গিয়ে যদি ধরো তোমার হার্ট চক্রে ফেসে গেল, তোমার এমন ব্রিদিং প্রবলেম শুরু হবে, হুম। কন্ট্রোলই করতে পারবে না। হুম। হুম। তো ওই জন্য কোনো ইউটিউব বা কোনো চ্যানেল থেকে বা কোনো ওয়েবসাইট থেকে দেখে মেডিটেশন করা উচিত না, কারোর গাইডেড Guidance মেডিটেশন থেকে। ফলো করা উচিত, বা কোনো গুরুর কাছে গিয়ে সেই মেডিটেশনটা ফলো করা উচিত, বা কারোর অ্যাডভাইসে করা উচিত। নিজে পাকামি মেরে একদম উচিত না। মানে আমি বহু ক্ষেত্রে এই যে বীজ মন্ত্র, ওটা উচ্চারণ করাই উচিত না। বিভিন্ন এই যে অনেকে দেয় দেখি, আমি কারোর ব্যাপারে কিছু খারাপ বলছি না, বাট বীজ মন্ত্রটা একমাত্র গুরু প্রদত্ত। তোমার গুরু তোমার কানে দেবে, তবে তুমি সেটা চ্যান্ট করতে পারবে, হুম। হুম। তবেই সেই বীজ মন্ত্রটা জাগ্রত হবে, ওটাতে এনার্জাইজ হয়। হুম। 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 তুমি ইচ্ছা মতো চ্যান্ট করলে ওটা পুরো ব্যাকফায়ার করবে, এবং করবেই। আমার নিজের চোখে দেখা আমার এক বন্ধু পাগল হয়ে গেল আচ্ছা, এই করে। এবার যদি পার্টিকুলারলি ওই ঘটনাটাই ঢুকিয়ে তাকে হ্যাঁ। কিভাবে ঠিকঠাক করা হয়েছে বা করা গেছে কিনা, যদি না, এরকম তাকে কোনো করা যায়নি, তাকে রিহ্যাবে পাঠানো হয়েছিল, রিহ্যাব থেকে সুস্থ হয়েছে। এবং ও একটা মানে তন্ত্রের একটা বই ছিল, আচ্ছা। আমি নাম বলবো না কারণ অনেকে তারপর দৌড়াবে কিনতে। তো মানে ওটার মধ্যে তন্ত্রের জিস্ট আছে, সমস্ত চ্যান্টিং, সমস্ত এই সব উগ্র দেবদেবী, উপদেবী, অপদেবী, কর্ণপিশাচী, যার এখন খুব ট্রেন্ড হয়েছে, এইটাতে অনেক কিছু আছে। তো সামহাউ ও কিছু চ্যান্ট করেছিল ওটা থেকে। হ্যাঁ। তো যখন প্রবলেম স্টার্ট হলো, আমরা বুঝতে পারলাম যে ওর সমস্যা হচ্ছে, মানে ওর কথায় খুব উল্টোপাল্টা জিনিস আসছে, মানে ভুলভাল কথা বলছে যেটা কোনো মিনিংলেস। আচ্ছা। তারপর ওর মা বাবা মারা গেল। আচ্ছা। বাবা মারা যাওয়ার বেশ কয়েক বছর পর মা মারা গেল, তারপর তো উন্মাদ পাগল হয়ে গেল। তারপর ওই বইটাকে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল। তারপরও আস্তে আস্তে রিকভার করতে শুরু করলো, মানে ও জিনিসটাকে পুরো কল করে এনেছিল কোনো কিছুকে। তো তাই জন্য এটা একদমই উচিত না। আমি বারবার বলবো যে কোনো বই দেখে, এই যে অনেকে বলে যে উইচক্রাফটের বই কিনে পড়ছি, কিছুই হবে না। তোমার মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন আসছে আমার, বলো, বলো। আমি ভুলিয়ে যাচ্ছি যে কোনটা আগে কোনটা পিছিয়ে করবো আর কি। এবার তুমি যেহেতু চক্র নিয়ে কথা বলছিলে, আমি আগে চক্রটা সেরে নিই, তারপরে আবার এখানে ঢুকছি। চক্রের মধ্যে যেটা তুমি বললে যে একদম টপ চক্র, মানে সহস্রধার চক্রটা, বাই এনি চান্স যদি কুণ্ডলিনী যদি জেগে যায়, তারপরে আমার এই চক্রগুলো একটা একটা করে ওপেন হতে শুরু করলো, এবং তারপর সহস্রধার ওপেন হয়ে গেল, তারপরে কি হবে? সহস্রারে গিয়ে যখন হিট করে ম্যাসকুলিন এনার্জির সঙ্গে ডিভাইন ফেমিনাইন এনার্জি, তখন একটা তোমার হরমোন নিঃসরণ হয়, ওটাকে বলে হচ্ছে অমৃত। এবং সেটা যখন আমাদের একটা মুদ্রা হয়, জিভটাকে উল্টানো, টাং টু দ্য প্যালেট, বা হুম। খেচুড়ি মুদ্রা, তুমি ওই জিনিসটা নিয়ে তোমার জিভে আসবে,
ওটা অমৃত, এবং ওটা তোমাকে এনার্জাইজ করবে এবং তোমাকে আরো দীর্ঘ জীবন পেতে হেল্প করবে, তোমার সাধনাতে তোমাকে টপ লেভেলে নিয়ে যাবে। ওকে, তো ওই সময় কি কোনো ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ারস আমার কাছে থাকবে না? ওটা অটোমেটিকই চলে যাবে তোমার, মানে থাকবে না কেন, তুমি এখানেই থাকবে, মানে পৃথিবীতেই থাকবে, মাটিতেই থাকবে, তুমি আকাশে ভাসবে না, কিন্তু তোমার কিছু কিছু ডিজায়ার আস্তে আস্তে চলে যেতে শুরু হবে। তোমার কি বলে ওটাকে, মানে খুব গ্রাউন্ডেড হয়ে যাবে তুমি। তোমার চট করে কোথাও মানে কোনো যে তোমার অনেকে যায় পার্টি, এইসব পার্টি অ্যানিমেল, তো ওইগুলো থেকে তোমাকে একদম সরিয়ে দেবে এবং ডিট্যাচমেন্ট আসবে, মানে তুমি সবার সাথে আছো কিন্তু কোথাও কি আবার কারোর সঙ্গে নেই, এই যে ডিট্যাচমেন্ট এটা আসবে। আচ্ছা আচ্ছা, তো এইটা এবার যদি আমি জিজ্ঞেস করি, ধরো জেনজির প্রশ্ন, যে এইটা করার প্রয়োজনীয়তা কি, কেন করব সেইটা, কুলকুণ্ডলিনীকে কেন জাগাবো? জাগাতে হবে এরকম কোনো মানে বাধ্যবাধকতা নেই, তুমি মেডিটেশন দীর্ঘ করলে ওটা অটোমেটিকই জেগে যাবে। আচ্ছা, ওটা অটোমেটিকই জেগে যায়, মানে তোমার কিছু কিছু প্রসেস আছে, কিছু কিছু মানে এনার্জি আছে যেটা ওখানে গিয়ে হিট করে এবং সেটা আস্তে আস্তে জাগাতে ওটাকে হেল্প করে। এবারে আসবে একটা ট্রেন্ডিং টপিক, যেটা তুমি একটু আগে বললে যে কর্ণপিচাসিনী। এবারে কি হয় বলতো, যে ভূত প্রেত নিয়ে যখন আমি কথা বলতে শুরু করি, নিজের তো একটা ইন্টারেস্ট থাকে বিষয়টার উপরে, আবার আমি এমনও দেখেছি, আমি এমন এমন জায়গায় গেছি যে ভূত প্রেত গুলো আমার উপরে সামহাও একটু হাবি হওয়ার চেষ্টা করেছে, এবার আমি বুঝে যাই সেটা। এবার ধরো তুমি যেমন বললে যে ওই আচর ফাচরের মধ্যে তাদের একটা বোঝানো টেন্ডেন্সি থাকে, সেটা আমি পেয়েছি, আমার সঙ্গে 2-3 বার এরকম বিষয়গুলো হয়েছে। আমরা যারা হিলার বা আমরা যারা এইসব করি বা নিজেরাও প্র্যাকটিস করি, আমরা শিল্ড ক্রিয়েট করি নিজের উপর এবং কিছু সিম্বলস আছে যেটাকে ড্র করে নিই যাতে আসতে না পারে। এছাড়া ক্রিস্টালস, যেমন তোমার ব্ল্যাক অবসিডিয়ান ভীষণ ভালো, ব্ল্যাক অবসিডিয়ান ভীষণ ভালো এই ক্ষেত্রে। সুলেমানি হাকিক ভীষণভাবে প্রোটেকশন দেয়। ব্ল্যাক টার্মোলিন, টাইগার্স আই, এগুলো প্রোটেকশন দেয়। আচ্ছা, তো এইবারে তুমি আমাকে বলো একটু কর্ণপিচাসিনীর গল্প। কর্ণপিশাচীর গল্প সেরকম নেই। উনি হঠাৎ করে কিভাবে ট্রেন্ডে আসলেন? ভাইরাল কে করলো তাকে? জানি না, মানে এরকম বহু লোকেরা বলে যে পডকাস্টে এসে আমি কর্ণপিশাচিনী সাধনা করেছি, সব সাধনা করেছি। আমার মনে হয় যারা এসব করে তারা বোধহয় এরকম পাবলিকলি বলেন না। যাই হোক, কর্ণপিশাচিনী ট্রেন্ডে এসেছে কারণ মানে কর্ণপিশাচিনীর সাধনাটা তো প্রচন্ড টাফ। গুরুর দ্বারা, মানে গুরু তোমাকে যদি নির্দেশ দেয় তবে করতে পারবে, তার উপর যদি তুমি অধিকারী হও। আচ্ছা, এবং তন্ত্রে কিছু স্টেপ থাকে, সেগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে, তবে তুমি গিয়ে একটা মানে কাউকে কানেক্ট করার তোমার একটা ইয়ে থাকবে, পাওয়ার থাকবে। এরকম আছে যে কর্ণপিশাচিনীকে মানে যদি তুমি তাকে সিদ্ধ লাভ করো, কর্ণপিশাচিনী সিদ্ধাই হও, তাহলে কি হবে, সে তো ডেফিনেটলি আসবে এবং সে তোমার কানে কানে এসে সমস্ত পাস্ট প্রেজেন্ট ফিউচার বলবে লোকের। ওই করে অনেকে টাকা ইনকাম করার একটা টেন্ডেন্সি থাকে। তো এই কর্ণপিশাচিনী কিন্তু কোনো গৃহস্থের কাছে থাকে না, যারা এই শ্মশানচারী হয় বা শ্মশানে থাকে, সাধক, তান্ত্রিক বা বীরাচারী যারা, তাদের সঙ্গে মানে তারা করে ব্যাপারটাকে। এবং সবাই যে ইভেন তারও একটা ব্যাপার আছে, ওই কর্ণপিশাচিনীকে কিন্তু ট্যাকেল করা এত ইজি না। যদি কোনোভাবে সুযোগ পাও তোমাকে সেখানেই শেষ করে দেবে বাবা, অত ইজি নয় জিনিসটা। মানে লোকে ভাবে চলো আমি একজন আমার এক ক্লায়েন্টের মুখে শুনেছিলাম, তার এক ফ্রেন্ড নাকি এরকম শুনে বলছে ঠিক আছে আমি রাত্রিবেলা উঠে কর্ণপিশাচিনীকে ডাকবো। তো এবার কাকে ডাকছে? কর্ণপিশাচিনীকে ডাকছে, আসছে হয়তো অন্য কোনো এন্টিটি। ওকে, এটাও হতে পারে। ওকে, তো ওটা উচিতই না, এরকম কিছু মানে আমি বুঝে পাই না, এইসব জিনিস নিয়ে নাড়াঘাটা করা উচিতই না। এগুলো ভীষণ হায়ার এনার্জি, হায়ার বিংস, ইনহিউম্যান স্পিরিট, তো এন্টিটি। তো এইগুলোকে নিয়ে তুমি যতক্ষণ না তোমার কোনো গুরু পাচ্ছ, কোনোভাবেই কিছু করা উচিত না। এদেরকে বেসিক্যালি ইউজ করা হয় কোনো একটা ভালো কাজের উদ্দেশ্যে, ডিজায়ার ফুলফিল করার বা কোনো কিছুর জন্য বা কারোর কিছু জানার জন্য, সে কানে এসে তোমাকে বারবার করে বলে যাবে এটা। এছাড়া আর কোনোভাবে কি আমরা আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান দেখার কোনো উপায় রাখতে পারি? দেখো, ভূত ভবিষ্যৎ বর্তমান তো একটা হয় হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বার করে অনেকে বলে দিতে পারে। কিছু ট্যারো কার্ড রিডিং আছে, সেটাতে অনেক প্রেডিকশন হয়। এছাড়াও তোমার আর একটা টেকনিক হয় ক্রিস্টালে, সেটা হচ্ছে তোমার পেন্ডুলাম ক্রিস্টাল হয়, মানে এরকম চেনের সঙ্গে একটা ক্রিস্টাল ঝোলে, ওটাকে যদি তুমি প্রোগ্রামিং করে যদি কিছু প্রশ্ন করো, তো ইয়েস নোতে রিপ্লাই করে দেয় এবং মারাত্মক লেভেলের। সেটা মানে মানে তুমি ধরো আজকে জিজ্ঞেস করলে আজকে কি মানডে, ও কিন্তু নো করবে। আচ্ছা, মানে এটা জাস্ট ধরে থাকা হয়, ও অটোমেটিক দুলে ওটা রিপ্লাই করে। এইভাবে জানা যায়। আদারওয়াইজ আর কোনো মানে এই মাধ্যমে তুমি জানার ওয়ে অত ইজি নয়।
হঠাৎ করে ধরো এমন কোনো একটা জিনিসের ফ্ল্যাশব্যাক হচ্ছে চোখের সামনে, সেটা আইদার তো আগে ঘটে গেছে বা কিংবা আমার সঙ্গে দুদিন পর ঘটনাটা ঘটছে বা 1 ঘন্টা পর ঘটনাটা ঘটছে, এই জিনিসটাকে কিভাবে ডিসক্রাইব করবো? এটাকে ডেজাভু বলে, যে হয়তো এরকম একটা সিচুয়েশন আগে ঘটে গেছে বা আমার পাস্ট লাইফে ঘটে গেছে, পূর্বজন্মে। আমি তো পাস্ট লাইফ রিগ্রেশনও করি। তাই হ্যাঁ, পূর্বজন্মের আজকে দেখবো আমরা। দেখা যাবে না। তো পাস্ট লাইফ রিগ্রেশনে করি, তো পাস্ট লাইফে তো ঘটে গেছে, সেটা তোমার এই লাইফে এসে তো এই সেম জিনিস তুমি পাস্ট লাইফে করেছো, ওটা আমার ফ্ল্যাশব্যাক হচ্ছে। এছাড়া পাস্ট লাইফে আমি পডকাস্ট করতাম, হ্যাঁ, পাস্ট লাইফে আমি বসে পডকাস্ট করতাম। পডকাস্ট করবে না, কিন্তু এরকম কোনো বৈঠক করতে যেটা তোমার ওই সময় তোমার এরকম কনভারসেশন হতো বা কিছু, হতে পারে সেটা। মানে আগেকার দিনে তো বৈঠক হতো, এরকম গোল টেবিল বৈঠক বা এরকম আমরা পড়েছি হিস্ট্রিতে, এরকম কোনো কিছু তুমি কনফারেন্স করতে হয়তো তোমার পাস্ট লাইফে হয়তো ঘটে গেছে। অথবা খুব মজার জিনিস, আমাদের লেয়ার্সে, পৃথিবীতে যে 7টা লেয়ার আছে তার মধ্যে একটা লেয়ার হচ্ছে ইথার। ইথারে আমরা যা করি সেটা রেকর্ড হয়, আচ্ছা, এবং সেটা আবার ফ্ল্যাশব্যাক করে, মানে রিপিট করে। কিন্তু অনেক ধরো বাড়িতে, ধরো আজকে আমি বেঁচে আছি, আমি একটা বাড়িতে গেলাম বা এখানেই গেলাম, এখানে এসে বাড়ি চলে গেছি, রাত্রিবেলা হয়তো সিকিউরিটি দেখছে আমার ভয়েস এখানে আসছে, আচ্ছা, এটা কিন্তু ভূত না, কোনো ওকে, স্পিরিট না, এটা হচ্ছে তোমার ওই ইথার থেকে যা জিনিসটা মানে আবার রিপিট হচ্ছে। ওকে, ওকে। যে এই জন্য তোমার আকাশিক রেকর্ড বলে একটা টেকনিক হয়, যেখানে তোমার ওই রেলিমে গিয়ে, তোমার ওখান থেকে ওই প্রশ্নোত্তরগুলো নিয়ে আসে, যে তোমার হিলার হয়। তো ওই আকাশিক রেকর্ডে ওই লেয়ারে পার্টিকুলারলি ওই সমস্ত কিছু রেকর্ড করা থাকে, ওইখানে জমা থাকে, ওটাকে আবার বার করে আনা যায়। তো এইগুলো কি ধরো আমার যখন পুরোপুরি কার্মিক স্ট্রাকচার ডিসলভ হয়ে যাবে বা যখন আমার আর বডিতে আসতে লাগবে না, তখন কি তখনও কি ওই রেকর্ড গুলো থেকে যাবে নাকি তখন সেগুলো ডিসলভ? ডেফিনেটলি থাকবে। আর বডিতে তোমার আসতে হবে না এরকম ডিসাইড সবসময় যে আমরা করতে পারবো তা না, আমাদের কর্মফল করবে। অফকোর্স। তো ওগুলো থাকে। একটু যদি এবার হিলিং এর পোর্শনটার মধ্যে ঢুকি, রেকি, প্রাণিক হিলিং, এগুলো আজকাল ট্রেন্ডে রয়েছে। আচ্ছা, প্রথমত আমি একটু বলে রাখি যে অনেকের প্রশ্ন যে আমি কি করি, মানে হ্যাঁ। অনেকে বুঝতেই পারে না আমি কি করি। কি করে? আমি সাইকিক হিলার বা স্পিরিচুয়াল হিলার, অল্টারনেটিভ ট্রিটমেন্ট করি। মানে যেটা হচ্ছে তোমার ধরো তুমি ওষুধ খেয়ে ঠিক হচ্ছে না, হ্যাঁ, থ্রু ডিভাইন এনার্জি, মানে হিলিং হচ্ছে, বা রেকি বলো বা প্রাণিক, ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি অলওয়েজ ফ্লো হচ্ছে। রাইট। ওইটাকে আমরা আমাদের সহস্রার চক্র দিয়ে ড্র্যাগ করিয়ে হাত দিয়ে পেশেন্টের শরীরে ফ্লো করাই। এই যে ব্লকেজেস গুলো আছে, ধরো তোমার আজকে হার্টের কোনো সমস্যা হচ্ছে বা পেটের কোনো সমস্যা হচ্ছে, তার মানে ওখানে তোমার লাইফ ফোর্স এনার্জির ঘাটতি দেখা দিয়েছে, এবং ওই পেটের যে চক্রটা সেটা ব্লক হয়ে গেছে। আচ্ছা, ওটাকে ওপেন করিয়ে ওর মধ্যে ওই এনার্জিটা ফ্লো করাই, এবং সেই এনার্জি তোমার পেটের পার্টিকুলার ওই জায়গায় গিয়ে ওটার লাইফ ফোর্স এনার্জিটাকে বাড়িয়ে দিতে শুরু করে। ওকে। তো এবার সেটা হিল হতে শুরু হয়। এইভাবেই কিন্তু হিলিং প্রসেসটা এগোয়, এবং এইটাই মানে পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জিকে ক্লিন করা। আচ্ছা, মানে আর একটা দিক থেকে তুমি বলতে পারো। তো এই যে তোমরা যে ক্লিনটা করছো, বাই এনি চান্স কোথাও কি এমন হচ্ছে যে পরে তোমার বডির উপরে এটার অনেকটা এফেক্ট হয়? এরকমও হয়, ধরো আমি যখন ক্লায়েন্টের সামনে বসি, সে একটা প্রবলেম নিয়ে আসলো, এবার তার অরার সাথে যখন আমার অরা ক্ল্যাশ করছে, তার কোনো সমস্যা আমার মধ্যে ফ্লো করতে শুরু করলো। ধরো সে মানে দাঁতে ব্যথা নিয়ে এসেছে, দাদা আমার দাঁতে একটু পেন হচ্ছে, আমি ওষুধ খাচ্ছি ঠিক হচ্ছে না, হঠাৎ আমার পায়ে ব্যথা হতে শুরু হলো। তো আমি জিজ্ঞেস করলাম আপনার পায়ে কোনো সমস্যা আছে? বলছে হ্যাঁ। কি করে বুঝলেন? তো ওটা আমার ফিল হয়, মানে চলে আসে। আমরা, তুমি দেখে থাকবে, তুমি শুনেও থাকবে, রামকৃষ্ণদেব এই গিরিশ ঘোষের যে ক্যান্সারটা নিয়ে নিয়েছিল, তার গলায় যে ক্যান্সারটা হয়েছিল, সে গিরিশ ঘোষের ক্যান্সারটাই নিয়ে নিয়েছিল। এনার্জি ট্রান্সফরমেশন সেম হয়। এই আমার যেটা হলো, এটাও এনার্জি ট্রান্সফরমেশন। তার এনার্জিটা আমার মধ্যে ফ্লো করতে শুরু করলো, এবং সেটা কিছুক্ষণের জন্য, ফ্র্যাকশন অফ সেকেন্ড, আবার ওটা অটোমেটিক বেরিয়ে যায়। এবং আমাদের হিলিং যেহেতু আমরা করি, আমাদের রেগুলার নিজেদেরকেও ক্লেনজিং করতে লাগে, এবং শিল্ড করে বসতে হয় পেশেন্টের সামনে যখন তাকে হিল করবো। কারণ এরকম বহু, মানে ক্যান্সার থেকে শুরু করে সমস্ত জিনিসের হিলিং করি আমরা, এক্সিমা, বিভিন্ন রোগের, এবং ব্ল্যাক ম্যাজিক তো আছেই। আচ্ছা, তো সেই এফেক্ট হতেই পারে, তার জন্য আমাদের ডেইলি ক্লেনজিং করতে হবে নিজেদেরকে। যে এই যেমন তুমি বললে যে এই এনার্জিটাকে যখন ভালো কাজে ইউজ করছি তখন হোয়াইট ম্যাজিক, যখন খারাপ কাজে তখন ব্ল্যাক ম্যাজিক। তাহলে তোমরা ব্ল্যাক ম্যাজিক কেন করছো? আমরা তো করি না। তাহলে কি করো? এই যে আমরা বারবার এই টার্মটার সঙ্গে ফ্যাসিনেটেড হয়ে যাই, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক করি না, মানে এরকম বহু লোকেরা আছে যারা টাকার বিনিময়ে ব্ল্যাক ম্যাজিক করে। ব্ল্যাক ম্যাজিক মানে কারোর খারাপ করা, ওকে মেরে ফেলে, এটাই ব্ল্যাক। তো আমি তো পুরোটাই হোয়াইট করি, কারোর কোনো ক্ষতি বা কিছু করি না, পুরোটাই। এবার ধরো কেউ একটা ব্ল্যাক ম্যাজিক আমার উপরে করলো, ঠিক আছে, ওদিক থেকে ক্যামেরা ওদিকে যে দুষ্ট ছেলেটা রয়েছে ও আমাকে কিছু একটা ব্ল্যাক ম্যাজিক করলো, এবার তুমি বুঝতে পেরেছো যে ও এমন কিছু একটা করেছে,
এবার তুমি কি ওটাকে ঠিক করতে পারবে? মানে তাহলে তো তোমাকে ওটার ওপর দিয়ে গিয়ে কিছু একটা করতে হবে। মানে কিভাবে হয় বিষয়টা? ওটাকে বার করে আনা যায়। হিলিং এর কিছু প্রসিডিওর আছে যেটাকে তোমার পুরো রুট থেকে ব্ল্যাক ম্যাজিককে বার করা হয়। প্লাস আমার একটা অয়েল আছে খুব ভালো, ব্ল্যাক ম্যাজিক রিমুভাল অয়েল। ওটা যদি তুমি ডিফিউজারে ঘরে জ্বালাও, তোমার কিন্তু মানে ধরো 4-5 জন আছে, পার্টিকুলার তোমারই কিন্তু ইরিটেশন হবে, আচ্ছা, আর কারোর হবে না। এবং ওটাতে কি হয়, 4-5 বার পটি হতে পারে, ওটা পুরো ইন্টেন্সলি ক্লিয়ার করে, ভিতর ওকে, থেকে বার করে। এরকম একজনের হয়েছিল, সেই মেয়েটি মালদা থেকে আমার কাছে এসেছিল। ওর সাথে ওর হাজবেন্ড ছিল এবং এখানে বুটিকের জিনিসপত্র তুলে ওখানে ব্যবসা করে বুটিকে। নিউ টাউনে ওনার কোনো রিলেটিভ থাকে, এখানে এসে স্টে করে। এইসব দিয়েছি। নিউ টাউনে গিয়ে রেডিওর বাড়িতে ছিল, হাজবেন্ড ওয়াইফ শুয়েছে, ওটা জ্বালিয়ে হঠাৎ হাজবেন্ডকে গলা টিপতে ধরেছে উনি, কি বাবা! যে তুই কেন নিয়ে গেছিস আমাকে। পরে জানা গেল মালদাতে উনি কোথাও গেছিল, সেইখানে রাস্তায় একটা বাড়ি থেকে সুইসাইড করে কোনো ছেলে, আর তার স্পিরিটটা ওর মধ্যে ছিল, এবং মেয়েটার উপর ব্ল্যাক ম্যাজিকও ছিল। দুটো মিলিত কোম্পানি তো এটা হয়েছে। এবং যখন যখন এটা জ্বালিয়েছে, ওর নেক্সট ডেতে বোধহয় ডক্টর চেক আপ ছিল, ও ডাক্তার কাছে যেতেই পারেনি, ও 25 বার পটি হয়েছে এবং ইন্টেন্সলি মানে ক্লিয়ার হয়ে একদম সুস্থ হয়ে গেছে। এটা আছে সাইকিক অ্যাটাক রিমুভাল অয়েল আছে, যেটা স্প্রে করতে হয় গায়ে, ঘরে স্প্রে করতে হয়, স্নানের জলে দিয়ে স্নান করতে হয়, ওটাতেও তোমার এই প্রবলেমগুলোকে সলভ করে। এবং আর একটা মজার ব্যাপার, যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু রিপিটেডলি করে, মানে তুমি ধরো আচ্ছা, ক্লেন্সিং আচ্ছা, করছো, সে আবার আচ্ছা, করছে, বা সে আচ্ছা। বুঝতেও পারবে তুমি কিছু করছো। তো তার জন্য কিছু প্রোটেকশনের জিনিসপত্র আছে। কিছু ক্রিস্টাল আছে, সেটাকে যদি প্রোগ্রামিং করে তুমি ঘরে রাখো, ও হুম। তোমাকে প্রোটেক্ট করবে, শিল্ড করবে, যা তোমার উপর অ্যাটাক আসবে টেনে নেবে। এটা একটা। আর একটাও আমার মায়ং থেকেও কাজ হয় তোমাদের। ওখানে মায়ং থেকে আমার একজন আছেন, যিনি বিভিন্ন তোমার প্রোটেকশনের কবচ হুম। এসব এটা ধারণ করলে চট করে তোমার এফেক্ট করবে না। এবার একটুখানি বশীকরণ নিয়ে বলো। হুম। এটাও খুব ট্রেন্ডিং টপিক, সবাই বশ করতে চায়, প্রেমিক দেখো, প্রেমিকা। বশ মানে জিনিসটা হচ্ছে, আজকে তুমি আমার কথা ইনফ্লুয়েন্স হচ্ছ, এটাই হ্যাঁ, বশ। আচ্ছা, এবার সেটা আমি খুব ভালো বক্তা, বা আমার মধ্যে আমি এমন কিছু করে যে রেখেছি যার মাধ্যমে তুমি আমার দিকে বশ হচ্ছ, এটাও করা যায়। হ্যাঁ, তো হ্যাঁ, বশীকরণ হয়। আমি যদি কাউকে অ্যাট্রাক্ট করতে চাই, তো সেক্ষেত্রেও হয়। কিছু অয়েল আছে, সেটা ইউজ করতে হয়, কামটুমি বা বশীকরণ অয়েল আছে, তিলাক আছে, পাউডার আছে। এছাড়াও তোমার ধরো হাজবেন্ড ওয়াইফের কোনো সমস্যা হয়েছে, খুব ঝামেলা হচ্ছে, ডিভোর্সের দিকে চলে যাবে, বা তোমার বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে, সেইগুলোকে ঠিক করা যায় থ্রু এরকম এই বশীকরণ কিছু জিনিসপত্র দিয়ে, এবং সেগুলো কাজ হয়। কিন্তু কাউকে আমার পছন্দ হলো, তাকে আমি টেনে আনবো, এই জিনিসটা হয় না। আচ্ছা। এটা আমরা ওই সিনেমাতে দেখি, এরম ভাবে কিছু হয় না। ধরো কেউ তোমার কাছ থেকে বশীকরণ শিখলো আর হুম। তোমাকে বশ করতে না, চায়। বশীকরণ প্রথমত আমি শেখাই না, আমি হিলিং এর বিভিন্ন কোর্স করাই, লাইক তোমার অ্যাঞ্জেল থেরাপি, রেইকি, ক্রিস্টাল, সুইচ ওয়ার্ড মানে রেইকি, ক্যান্ডেল ম্যাজিক, স্পেল কাস্টিং, উইচক্রাফটের একটা পার্ট ক্যান্ডেল ম্যাজিক আর স্পেল কাস্টিং, এগুলো করাই আমি। বশীকরণ এই জাতীয় কিছু শেখাই। তার মানে তোমার উপরে অয়েল দিয়ে আমি, আমার কাছে যে oils আছে। শিখেছে, ও তোমার উপরে বশীকরণ করার সম্ভাবনা কতটুকু রয়েছে, ও যদি করবে। চায় করতে? ধরো অন্য কোথাও থেকে শিখে আসলো। না না, বশীকরণ করতে আমি তো আমার নিজের প্রোটেকশন দিয়ে রাখি, যাতে চট আচ্ছা। করে কেউ কিছু করতে না পারে। এবং বশীকরণ করা হয় হচ্ছে তোমার বিভিন্ন খাবারের মাধ্যমে কিন্তু খাওয়ানো হয়। হ্যাঁ, 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 হ্যাঁ। তো স্পেসিফিক্যালি তোমার হোয়াইট মিষ্টি, সাদা মিষ্টি, রসগোল্লা, পায়েস। আমার কাছে একজন ক্লায়েন্ট, আমার এক ক্লায়েন্ট আছে, ওরা হাজবেন্ড ওয়াইফ কাছেই থাকে। ওর বাড়িতে একজন করে মানে ব্ল্যাক ম্যাজিক। একটা অমাবস্যার দিন সে রসগোল্লা নিয়ে এসেছে, আর আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে এসবে হয়, চেষ্টা করবি, অন্য যদি কিছু দেয় খাবি না। আমাকে বলছে এসেছে, আমি ইমিডিয়েট ফেলো। তো ভালো কথা, তার আগে আমার ওই অয়েলটা, যেটা সাইকিক অ্যাটাক রিমুভাল, ওরা একটু স্প্রে করেছে এই রসগোল্লাটার উপর। আচ্ছা, রসগোল্লা পুরো গলে গেল। তাই? মানে ওটাতে জল আর অয়েল থাকে, সেটা তো গলে যাওয়ার কথা না রসগোল্লা, ওটা পুরো গলে গেল, মানে ইমিডিয়েট বাড়ির বাইরে ফেল। মানে ওটার মধ্যে কিছু আমাদের একটা করা করে আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এইবারে তুমি আমাকে একটু বলো যে এই যে আমরা এতক্ষণ ধরে নানা রকম স্পিরিট, নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা বললাম, অরা এফেক্ট হচ্ছে, স্পিরিচুয়ালিটির দিক থেকে আমরা সেগুলোকে ক্লিনিং এর কি কি প্রসেস আছে, ঠিক কি কিভাবে সেগুলোকে ক্লিন করতে পারি? এই ধরনের জিনিসপত্রের বিভিন্ন টেকনিক হয়। তোমার রেইকির বিভিন্ন টেকনিক আছে, প্রাণিকের বিভিন্ন টেকনিক আছে, লামাফেরা বলে একটা আছে, যেটা গৌতম বুদ্ধের একটা হিলিং প্রসেস। সেইটাতেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিমুভালের ভীষণ ভালো টেকনিক হয়, এবং একদম ইন্টেন্সলি সেটা। এবং তোমার যখন ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা হবে, তার সাথে কিছু রেমেডি দেওয়া হয়, সেটাকে কন্টিনিউ ফলো করতে হবে। এবং তার সাথে প্রোটেকশন মাস্ট, কারণ দেখো তুমি আজকে ক্লেনজিং হচ্ছে, কালকে আবার এফেক্ট করছে, তোমাকে হতেই পারে সেটা। তার জন্য প্রোটেকশনটা তোমাকে সঙ্গে সঙ্গে নিতে হবে। আচ্ছা। অনেকে নিতে চায় না, দাদা পরে নেবো বা কিছু। আমার কিছু না, হুম, প্রবলেম হলে হুম, তোমারই হবে, কারণ এফেক্ট তোমায় করবে। হুম, হুম।
প্রোটেকশনটা ভীষণভাবে, এই যে ক্রিস্টালকে প্রোগ্রামিং করে বসিয়ে দেওয়া বা কোনো কবর যেটা আমি বানাচ্ছি মায়ং থেকে, ওটা ধারণ করা, এই শিল্ডটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা মোটামুটি পডকাস্টে একদমই শেষ দিকে পৌঁছে গেছি। একটা বিষয় যেটা জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে প্ল্যানচেট। এবার এই টপিকটা ছোটবেলায় বলো মার কাছ থেকে প্রচুর শুনেছি, মা ওরা একটা সময় বোধহয় করতো সেরম। কখনো ধরো কলেজে কোনো একটা ফেস্ট চলছে, হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে রাত্রেবেলা বসে প্ল্যানচেট করব, কিন্তু কিভাবে করে তা তো জানি না। ওই ক্যান্ডেল একটা সামনে রেখে তারপর সবাই মিলে বসে রইলাম, কিছুই হলো না আর কি। সেটা কিভাবে করে প্ল্যানচেট? আচ্ছা, প্রথমত তো যেটা ভুল সেটা বলি, সেটা হচ্ছে প্ল্যানচেট কথাটা প্ল্যানচেট নয়, কথা সিয়ন্স। তাই? পূজা বোর্ড আছে একটা, হ্যাঁ, ওর মধ্যে একটা দেখবে ট্রায়াঙ্গেল জিনিস থাকে, সে তার মাঝখানে কাচের গোল থাকে, ওই ট্রায়াঙ্গেল জিনিসটাই নড়ে হাত দিলে, যেটা নড়ে নড়ে ওই নাম্বার ওয়ার্ড গুলো দেখায়, ওই ট্রায়াঙ্গেলটাকে বলে প্ল্যানচেট। আচ্ছা, জিনিসটা টেকনিকটাকে বলে সিয়ন্স। এটা হয় এবং কোনো স্পিরিটকে কল করে করা যায়। রিসেন্ট কেউ মারা গেছে, এই সিয়ন্স আমিও ছোটবেলায় করেছি এবং এসেছে, ভয় পেয়েছি, অনেক ছোট তখন। এটা এখন মানে করতে বারণ করে দেওয়া হয় ভীষণভাবে স্ট্রংলি। কেন? কারণ তুমি ধরো কাউকে কল করছো, যারা ট্রিকি স্পিরিট বা যারা ইনহিউম্যান বা যারা খুব নেগেটিভ, তারা তার রূপ ধরে চলে আসবে, তোমাকে মিসগাইড করবে, দেখাবে সে এসেছে এই সেই হ্যান ত্যান, দেখানোর পর কিন্তু তোমার প্রবলেম, মানে সে স্টে করে যাবে এবং যদি প্রপার না তাকে লেট গো করতে পারে, সে লেট গো হবেও না, যাবেও না, যারা খুব নেগেটিভ। আচ্ছা, তোমার মনে হবে তোমার বাড়ির লোক এসেছে, যেরকম বিভিন্ন মুভিতে আমরা দেখেছি, লাইক অ্যানাবেল ক্রিয়েশন, তাতে বাচ্চাটা চলে এসেছিল অন্য একটা স্পিরিটের রূপ ধরে। তারপরে এরকম আরো, মানে এই ভেরোনিকাটা অরিজিনাল স্টোরি, মেয়েটি স্কুলের আন্ডারগ্রাউন্ডে বসে প্ল্যানচেট করে ফ্রেন্ডদের সাথে, এবং এসেছে একটা ইনহিউম্যান স্পিরিট ডেমন, এবং মেয়েটাকে মেরে ফেললো, এবং সেই বাড়িটা আজও সিল করে দেওয়া, রোজ রাতে এরকম বাড়িতে এরকম দাপাদাপি হতো, লাস্টে এটা মরেই গেল। মানে এটা কিন্তু সত্যি ট্রু স্টোরি, এবং এখন ওই বাড়িটা আছে সিল করা, গভর্নমেন্ট থেকে সিল করে দিয়েছে বাড়িটাকে। আচ্ছা, আচ্ছা। বিদেশে ওই উজা বোর্ড ব্যান, ওই উজা বোর্ড যদি তুমি বাড়িতেও রাখো, যদি প্ল্যানচেট নাও করো, ওটা একটা পোর্টাল ওপেন হয় অন্য স্পিরিট, মানে স্পিরিটের রিলমে যাওয়ার একটা ডিমেনশন, ওখান থেকেও স্পিরিট চলে আসে। আচ্ছা, তো দ্যাটস ওয়াই পূজা বোর্ড বাড়িতেও রাখা উচিত না। ইভেন মিরর, আমরা যারা উইচক্রাফট প্র্যাকটিস করি, আমরা কিন্তু থ্রু মিরর স্পিরিট কানেক্ট করি কিছু কিছু ক্ষেত্রে। আমি মানে আমাদের জেনারেলি মানে ওগুলো ইউজ করা বারণ থাকে, আমাকে অনেক কল আসে যে আপনি স্পিরিট কানেক্ট করেন, কিন্তু আমি করি না, খুব রেয়ার কেসে করতে হয়। এবং আমাদের একটা মিরর থাকে যেটাকে ম্যাজিক মিরর বলে, ওটা দিয়ে আমরা কানেক্ট করি। ওই মিররের থ্রুতে কিন্তু স্পিরিট আসে, এবং আয়না হচ্ছে একটা পোর্টাল অন্য ডিমেনশনে যাওয়ার। এই জন্য জানলার উল্টো দিকে যদি তোমার আয়না থাকে, সেই বাড়িতে স্পিরিট থাকবেই থাকবে। আচ্ছা, আমি বহু বাড়িতে গেছি, ভিজিট করেছি, যেখানে এই স্পিরিটের প্রবলেম, সেখানে জানলার অপোজিটে বা দরজার অপোজিটে আয়না রয়েছে। আচ্ছা, একটা জায়গায় আমি পড়েছিলাম, খুব সম্ভব সেটা বোধহয় বাস্তুর কোনো কিছু একটার মধ্যে দেখেছি, যে সদর দরজায় যদি দরজার মধ্যে যদি কাঁচ লাগানো থাকে, আই মিন মিরর লাগানো থাকে, তাহলে সেটা নাকি ভালো নয়। এটার কি কোনো এরকম কোনো কারণ রয়েছে? নেগেটিভিটি তোমার বাড়িতে ঢুকতে পারবে ইজিলি না, তো মিরর দিয়েও এই ধরনের নেগেটিভিটি। আচ্ছা, কোনো একটা জায়গায় কি গ্লোভের কোনো ব্যবহার হয়, যে কাচের একটা গ্লোভ উল্টো করে? হ্যাঁ, এটা হয় হচ্ছে উইচক্রাফটে, বা যারা জিপসি ছিল, যারা ওই বোহেমিয়ান জিপসিস, ওরা ওইভাবে দেখতো। ওটা অ্যাকচুয়ালি মানে ওটাকে এনার্জাইজ করে, ওই ক্রিস্টাল বলটাকে ওর মধ্যে সাইকিকলি দেখা যায়। আগেকার দিনে কিন্তু জলে, তোমাদের ওইখানে কামাখ্যা বা মায়ং এ কিন্তু জলে দেখা হয়, ওটাকে বলে অ্যাকোয়ামেন্সি। কেউ আগুনে দেখতে পায়, ওটাকে বলে ফাইরোমেন্সি। তো এই টেকনিক গুলো করা হতো, তার মধ্যে মানে ওটাকে এনার্জাইজ করে পাওয়ার দিয়ে, এবং সাইকিকলি তার মধ্যে দেখা যায়। ইজ ইট কাইন্ড অফ যে আমাদের পঞ্চভূতের যে ভূতগুলো রয়েছে ওইগুলোর মধ্যেই আমি ভিজুয়ালাইজ করব, এরকম তো না? অ্যাকচুয়ালি ওটা কিন্তু ক্রিস্টালটা কি, ওটা তো তোমার আর্থ এলিমেন্ট, মাটি থেকে আসে। তো সেই সূত্রে মানে এই প্রত্যেকটা জিনিস, এই যে ফায়ার, আর্থ, ওয়াটার, এইগুলো তো কানেক্ট করা যায়। এইগুলো ভীষণভাবে এনার্জির সাথে কানেক্ট করার একটা ইজি মাধ্যম। দেখবে অলওয়েজ কোনো নদীর ধারে বিভিন্ন মন্দির তৈরি হয়, রাইট? কেন? কারণ ওখানে অলওয়েজ সান আর মুনের এনার্জি পড়ছে অলওয়েজ, এবং ওখানে একটা এনার্জি ফিল্ড ক্রিয়েট হয়, এবং ওই নদীর জল অ্যাবজর্ব করতে থাকে, এবং ওর জন্য ধারে ভীষণভাবে বিভিন্ন রকম এনার্জিস থাকে, শুধু পজিটিভ না। ওই জন্য নদীর ধারে ভীষণভাবে তোমার মন্দিরগুলো তৈরি হয়, ভীষণ হায়ার এনার্জি, ওখানে ভীষণভাবে ইভেন কোল্ড স্পট, হটস্পট বুঝতে পারবে, মানে এটাও কিন্তু ডিমেনশন বা স্পিরিটের প্রেজেন্স। আচ্ছা, তুমি হয়তো একটা জায়গায় গেলে দেখছো এখানটা ঠান্ডা, এখানটা গরম,
হ্যাঁ স্পিরিট হ্যাঁ। প্রেজেন্স। আচ্ছা, যেহেতু আবার স্পিরিট নিয়ে কথাটা উঠলো, এই যে তুমি বলছিলে যে কিছু কিছু স্পিরিট থাকে ধরো হিউম্যান বডি থেকে বেরিয়েছে, আর কিছু কিছু থাকে ধরো হিউম্যান বডি থেকে আসেনি। তো সেই ক্ষেত্রে যেই স্পিরিট গুলো ধরো হিউম্যান বডি থেকে আসেনি, ওরা কিভাবে আমাদের উপরে এফেক্ট ফেলতে পারে? ওরা জিন, জিনরা তো ইনহিউম্যান, ওরা তো মানুষ নয়, ওরা আগুন থেকে তৈরি। তো এরা বিভিন্ন হবে, মানে তোমাকে যখনই দেখবে তুমি উইক বা কিছু, তো ওরা অ্যাট্রাক্টেড হবে। তাই যে মেয়েদের প্রতি মেল জিনরা অ্যাট্রাক্টেড হয়। এবার আমি যদি একদম শেষ পর্যায়ে ক্রিস্টাল হিলিং নিয়ে যদি কথাটা বলি, আজকাল অনেককেই দেখছি ক্রিস্টাল পড়তে, এবং সেগুলো পড়ার বিশেষ কিছু টেকনিকও রয়েছে, শুধুমাত্র পড়ে বসে রইলাম তা তো নয়। এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করেন। দেখো, ক্রিস্টাল খুব পাওয়ারফুল একটা জিনিস, এবং ক্রিস্টালের মধ্যে প্রিজো ইলেকট্রিসিটি থাকে, যেটা কিন্তু এনার্জিকে অ্যাবজর্ব করে আবার ফ্লো করায়। রাইট। ক্রিস্টাল যেহেতু দীর্ঘদিন মাটির তলায় বা আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, ক্রিস্টালকে মানে ক্লিন করতে হয়, এনার্জাইজ করতে হয়, তারপর প্রোগ্রামিং করতে হয়, যেটা কিন্তু বেশিরভাগ লোক করে না। আমি বহু ভালো ভালো জায়গা থেকে ক্রিস্টাল নিয়েছি, মানে প্রোগ্রামিং ব্যাপারটাই জানি না। রাইট। প্রোগ্রামিং হচ্ছে মানে ক্রিস্টালকে তুমি যা বলবে ও তাই করবে। আচ্ছা। অ্যাটম বোমের মতো, মানে ওকে তুমি যেভাবে মোল্ড করবে। মানে ক্রিস্টালকে প্রথমে ক্লেনজিং করতে হয়। ক্লেনজিং কেন করতে হয়? ধরো আজকে ক্রিস্টাল খনি থেকে তুলছে, এবার যে সেটাকে প্রসেস করছে, মানে কাটছে, তার কি এনার্জি ফিল্ড, তার কোনো রোগ আছে বা তার মাথায় কি চলছে, কোনো রাগ আছে, সেটা ক্রিস্টাল অ্যাবজর্ব করতে শুরু করে। এবার যখন তোমার কাছে আসলো ব্রেসলেট ফর্মে বা যাই হোক, সেটা তুমি যখনই ক্লেনজিং করবে না, ওটা তোমার মধ্যে ফ্লো হতে শুরু হবে। এই জন্য আমি অনেককে দেখেছি বলেছে যে আমি ক্রিস্টাল ক্লেনজিং করে পড়েছি, তারপর থেকে খুব রাগ বেড়ে গেছে। কেন? ওই কারণে তুমি ক্লেনজিংই করোনি। তারপর ক্রিস্টালকে প্রোগ্রামিং করতে হয়, মানে তোমাকে ক্রিস্টালকে ভার্বালি এবং স্পিরিচুয়াল এনার্জি দিয়ে অ্যাটিউন করতে হবে যে তুমি কি চাইছো সেই ক্রিস্টালটার থেকে, সেটা ওকে বলতে হবে, তোমাকে এটা করতে হবে, তবে ক্রিস্টাল কাজ করবে, আদারওয়াইজ কোনো দিন কাজ করবে না ক্রিস্টাল। এবং ক্রিস্টাল প্রত্যেক সপ্তাহে ক্লিনজিং করা দরকার, কারণ ক্রিস্টাল পড়ার পর থেকেই নেগেটিভিটি বা সমস্ত কিছুকে অ্যাবজর্ব করতে নিজের দিকে টানতে শুরু করে। এবার একটা ক্রিস্টালের উপর যখন এই লেয়ার্স গুলো পড়বে, ও তো আর ফ্লো করাতে পারবে না, তো তাকে ক্লিনজিং না করলে কিন্তু তোমার যেটা দরকার, যেটার জন্য পড়েছে, সেটা ফ্লো হবে না। তো এই ক্লিনজিং এর প্রসেসটা ঠিক কিভাবে? বিভিন্ন রকম প্রসেস আছে। তুমি নুন জলে ধুতে পারো ক্রিস্টালকে, মুন লাইটে রাখতে পারো, বা কলের ট্যাপ ওয়াটারে ধুয়ে পরিষ্কার কাপড়ে মুছে একটু ধূপকাঠি জ্বালিয়ে ধোয়াটাতে স্মাচ করিয়ে নিলে। রাইট। তোমার ল্যাভেন্ডার ওয়াটার বানিয়ে, মানে জলের মধ্যে স্প্রে বোতলে জল ভরে ল্যাভেন্ডার অয়েল 5-7 ফোঁটা দিয়ে ওটা দিয়ে স্প্রে করলে তাতেও ক্লেনজিং হবে। স্পিরিচুয়াল এনার্জি দিয়ে ক্লেনজিং হয় এইভাবে। এবং মানে ধরো মেডিটেশনে বসেছি, তখন সেইখান থেকে এনার্জি ফ্লো করানো যায় কি? হয় না, তোমাকে ফ্লো করাতে হবে এনার্জি। মেডিটেশনে বসলে তোমার মধ্যে ফ্লো হচ্ছে, ক্রিস্টালে আসবে না, সেটা তাকে তোমায় ফ্লো করাতে হবে। এছাড়াও বাড়িতে যদি টপ থাকে গাছে, ধরো কারোর কাছে সেলেনাইট প্লেট নেই, সেলেনাইটে ভীষণভাবে চার্জ করা যায়। আবার অনেকে আমি দেখেছি খুব ভুল করে, রোজ চার্জে মানে সেলেনাইট প্লেটে রাখছে, তা নয়, সপ্তাহে একদিন। আচ্ছা। অ্যালকোহল কনজিউম করে বা ফিজিক্যাল ইন্টিমেসির সময় ক্রিস্টাল খুলে রাখতে হয়, এবং রাত্রিবেলাও খুলে শুতে হয়, পরের দিন স্নান টান করে পড়তে হয়। যারা প্রেগনেন্ট ওমেন বা যাদের টিউমার বা ক্যান্সার আছে, তাদের ক্রিস্টাল দেওয়া যাবে না, কারণ ক্যান্সার বা টিউমার বা তোমার প্রেগনেন্ট ওমেনের লোয়ার চাকরার সাইজ বেড়ে যায় ওই সময়টা, আর ক্রিস্টাল হাতে পড়লে অলওয়েজ চাকরার সাইজ বাড়তে থাকে। দর্শক বন্ধুরা, আমরা আমাদের পডকাস্টের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আশা করি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত কথাগুলো শুনলেন, অবশ্যই লিখে জানাবেন কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। আর এই রিলেটেড আরো যদি নতুন কোনো পডকাস্ট চান, আপনারা কি ধরনের কথাবার্তা শুনতে চাইছেন নাদ দ্য কসমিক সাউন্ড এই চ্যানেলের মাধ্যমে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আমরা ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।